গল্পের নাম মামনি। লিখেছেন রুকসাদ। গল্পের শেষ অংশ। ফাহাদ ফোন বন্ধ রেখে নিজেকে কাজে ব্যস্ত রেখেছে। নিজের রাগকে সময় দেওয়ার এটাই ওর সবচেয়ে ভালো পথ মনে হয়। ও খেয়াল করেছে রাগ নামতে সময় লাগে। এই সময়টা ও একা থাকলেই ভালো। রাগের মাথায় খারাপ ব্যবহার করে ফেলাটা তখন এড়ানো যায়। রাগটা যেহেতু ওর নিয়ন্ত্রণে সবসময় থাকে না, এর প্রকাশের নিয়ন্ত্রণটা অন্তত থাকা উচিত। না হলে নিজের মানুষদের কাছেই নিজের একটা আগলি ফেস তৈরি হয়। মীরার সাথে ওর বিয়ের বেশি দিন হয়নি, কিন্তু মীরা ওর একান্ত নিজের মানুষ। ফাহাদ চায় না মীরার সাথে এমন কোনো আচরণ বা কথা বলে ফেলুক যার রেশ বা উদাহরণ সব সময় থেকে যাবে। তাই সেই মুহূর্তে বের হয়ে এসেছে যখন মেজাজ হারাতে শুরু করেছে। ফোনও বন্ধ করেছে এই জন্য। বাবা মা মীরা যেন যেই ফোন দিক না কেন কারো সাথেই রুক্ষ কথা বলতে চায় না। মীরার সাথে তো নাই। মাথা ঠান্ডা হলে মীরার সাথে ঠান্ডা মাথায় কথা বলবে। অফিসে এসে অসমাপ্ত কাজ নিয়ে বসেছে ফাহাদ। মাথা ঠান্ডা করার এই আরেকটা ভালো উপায়। কাজে ডুবে গেলে অন্য কিছু মনে থাকে না। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইন্টেরিয়র ডিজাইনারকে সাথে প্ল্যান গোছাই। ওদের ইঞ্জিনিয়ারিং এবং কনসালটেন্সি ফার্মের পার্টনারদের জন্য আলাদা কোনো অফিস টাইম নেই। যে যে যার যার কাজের জন্য যে কোনো সময় অফিসে এসে সময় দেয়। তাই এ সময়ও ফাহাদের কাজ করা কারো অস্বাভাবিক লাগে না। শুধু আরেক পার্টনার ফাহিম দুষ্টুমি করে বলার চেষ্টা করেছিল যে নতুন বউ রেখে রাত পর্যন্ত কাজ করা অনুচিত। বউয়ের অভিমান হবে। ফাহাদ স্মিত হেসে কথা এড়িয়ে যায়। ইন্টেরিয়র ডিজাইনারের নাম জাহিন। মাহিন এখন বের হয়ে যাবে। কাজ হওয়া রিসোর্টে ইলেকট্রিক সাপ্লাইয়ের বিষয়ে কিছু জটিলতা থাকায় তা নিয়ে কাজ করতে মাহিদেরও দেরি হয়েছে। তবে বউ বাচ্চা বাসায় নেই বলে বাসায় ফেরার তাড়া নেই। মাহিদের 6 মাস বয়সী বেবি নিয়ে বউ বাবার বাড়ি গিয়েছে। কিছুদিন ওখানে থাকবে। মাহিদ অফিসের কাজ শেষ করে 2 দিন পর তাদের আনতে যাবে। তাই এই মুহূর্তে বাসায় ফেরার তাড়া নেই। জাহিন অবিবাহিত। অফিস বিল্ডিংয়ে একটা রুম নিয়ে থাকে। বিয়ের আগে নিজের জন্য আলাদা বাসা নেওয়ার প্ল্যান নেই। জাহিন, চলো ভাই, আমরা একটু চা কফি খেয়ে আসি। এই 11টায় চা কফি খেতে কই যাবা তোমরা? তাহলে খবর হয়েছে যে রাত হয়েছে। কই যাব? জাহিনের রুমে যাব চা কফি খেতে। বেচারার বউ বাচ্চা নাই বলে কি তুমি মিয়া সারা রাত ওকে ডিজাইন করাবা নাকি? আচ্ছা সরি, 11টা বাজে প্রায়, খেয়ালই করিনি। ওকে জাহিন, কাজ থাক। তা আমাকে বাদ দিয়ে চা কফি কেন? ডিনার করবে না তোমরা? হোটেলে চলো যাই। আমি ডিনার করব না। তোমার আমাদের সাথে কোথাও যাওয়া লাগবে না। তুমি এখানে থাকো। আপনাদের কারোর কোথাও যাওয়া লাগবে না। আমি বাড়তি খাবার এনেছি, সবাই খেতে পারবেন। বসেন প্লিজ। মীরাকে খাবারের বড় একটা টিফিন ক্যারিয়ার নিয়ে ঢুকতে দেখে ভীষণ অবাক হয়ে যায় ফাহাদ। হ্যাঁ, মীরার উপর রাগ উঠেছিল ঠিক, কিন্তু এই মুহূর্তে মীরাকে দেখে রাগের অনুভূতির জায়গায় অদ্ভুত এক ভালো লাগা খেলে যায়। আরে ভাবি, আমরা কাবাব মে হাড্ডি হতে চাই না। কি বলো জাহিন? জি জি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনারা মোটেও হাড্ডি না। আমি বরং আপনাদের কাজের মাঝে ব্যাঘাত ঘটাতে এলাম। শুনলাম আপনাদের এখানে এখনও খাওয়া হয়নি, তাই খাবার নিয়ে এসেছি। আপনাদের খাওয়া হলে চলে যাব। গাড়ি দাঁড়িয়ে আছে। রাত বেশি হলে ড্রাইভার ভাইয়ের বাসায় ফিরতে সমস্যা হবে। ভাবি, এত সুইট হলে তো আপনি ফাহাদ ভাইকে কাবুতে রাখতে পারবেন না। আমি তো ভাবছি লেট নাইট অফিস করায় আপনি ফাইট করতে এসেছেন। আরে জাহিন বেটা, তুমি অবিবাহিত মানুষ, এসব বুঝবে না। নতুন বিয়েতে ফাইটও হয় রোমান্টিক। 2 বছর পর তুমি টিসুম টাসুম দেখতে পাবে। এখন ফাহাদ বেচারা এমনিতেই কাবু আছে, আর কাবু করা লাগবে না। এতক্ষণ কিছু না বললেও ফাহাদ এবার উঠে গিয়ে মীরাকে চেয়ারে বসিয়ে দেয়। খাবার বের করতে থাকো, আমি কিচেন থেকে প্লেট আনি। জাহিন, মাহিদ, সবাই এসো, আমার বউয়ের রান্না খাও। হাসিবা নাসরিন লম্বা সময় নিয়ে নামাজ পড়লেন। নামাজের ফাঁকে দরজা খোলা বন্ধের শব্দ শুনে ভাবলেন ফাহাদ এসেছে বোধহয়। জামান সাহেব রুমে নেই। তিনি সময় মতো খান, ওষুধের সময় মিস করা যায় না। নিজেও খেয়েছেন। জোর করে হাসিবা নাসরিনকেও বসিয়ে খাইয়ে ওষুধ খেয়ে নিতে বাধ্য করেছেন। না হলে প্রেশার বাড়বে হাসিবা নাসরিনের।
মন শান্ত করতে নামাজে বসেছেন। নামাজের ভেতরেই নাকি ঘ্রাণ পাচ্ছেন, মাংসের ঘ্রাণ। মনে হচ্ছে মীরা খাসির মাংস গরম করছে। এতক্ষণ না খেয়ে ছিল, মাথা ব্যথা করছে বলে খায়নি। জামান সাহেব ডেকেছিলেন। জামান সাহেব হাবিবা নাসরিনকে বলেছিলেন ফাহাদের সাথে মনোমালিন্য হওয়ায় মেয়েটাও না খেয়ে আছে। এটা কি ঠিক? বাড়ির বউ না খেয়ে থাকবে কেন? হাবিবা নাসরিন বলেছিলেন ডাকার পরও না খেলে ওনারা কি করতে পারেন? খিদে লাগলে খেয়ে নিবে, সব তো আছেই। মনে হচ্ছে ঢং করা শেষ। নিজের জন্য নিজের রান্না করা মাংস গরম করছে। কিছুক্ষণ পর দরজার শব্দ শুনে তাড়াতাড়ি নামাজের সালাত ফিরিয়ে ময়নাকে ডাকেন। ময়না, ফাহাদ এসেছে নাকি? ময়না, জি খালাম্মা। ফাহাদ এসেছে? যা তাড়াতাড়ি হাঁসের মাংসের পাতিলটা বসা চুলায়, আমি আসছি। ভাইয়া আসে নাই খালাম্মা, ভাবি টিফিন বক্সে খাবার নিয়ে বাহির হয়েছে। কোথায় বের হয়েছে এত রাতে? খালুজান জানেন, ড্রাইভার ভাইরা আনাইছে ফোনে, গাড়ি নিয়ে গেছে ভাবি, মনে হয় ভাইয়ার অফিসে। আর এই খবর তুই আমাকে এখন দিচ্ছিস? এমনিতে বিবিসি সারাদিনের খবর না চাইলেও দিস। আমি কি করব? ভাবি রান্নাঘরে কামে আটকায় রাখছে, যেন এদিকে আসতে না পারি। হাবিবা নাসরিন অবাক হয়ে যান। জামান সাহেব হঠাৎ মীরাকে খাবার নিয়ে অফিসে কেন পাঠালো? তুমি মীরাকে অফিসে পাঠিয়েছ? হ্যাঁ, আসে বসো, তোমার কাছেই তো বুদ্ধি পেলাম। আমি আবার কি বুদ্ধি দিলাম? তুমি একটু আগে বললে না ফাহাদ বাসায় না এলে খাবার নিয়ে তুমি অফিসে যাবে, নামাজ পড়া পর্যন্ত অপেক্ষা করবে। আমার তখন মাথায় এলো, আরে এটা তো ভালো। মনে আছে আগে তুমি হুটহাট আমার জন্য খাবার নিয়ে অফিসে আসার আবদার করতে? আমার অনুমতি পেতে না বলে তোমার মন খারাপ হতো, তো ভাবলাম আমাদের ছেলের বউকে আটকাই কি জন্য। ও যখন আমাকে বলল আব্বা ফাহাদ রাগ করে খাবার না খেয়ে বের হয়েছে, ওর জন্য টেনশনে আমি খেতে পারছি না। আমি বললাম তুমি খাবার হটপটে ঢুকাও, যাও গাতাটার অফিসে। মীরার করা বেয়াদবি বাজে আচরণ তুমি ভুলে গেলে? ভুলবো কেন? ওকে বলে দিলাম তো, বললাম মামুনি এসব করা যাবে না। মান অভিমান তোমার শাশুড়ি আর আমার মাঝেও হয়, কিন্তু কোনোদিন সে আমার অযত্ন করেনি, খারাপ ব্যবহার করে না। তুমি কেন সবার সামনে রাগ দেখালে? ও সরি বলল, বলল শখ করে খাসি রান্না করেছে, ফাহাদ না খাওয়ায় অভিমান হয়েছে। বললাম যাও এখন গিয়ে পাগলাকে খাইয়ে আসো। বুঝেছে যে ও বোকামি করেছে, তোমার সাথে ফাহাদের সাথে না বুঝে বেয়াদবি করেছে। প্রথম ভুল মাফ করতে হয় হাবিবা। যাক, ছেলেটাও কষ্ট পাচ্ছে, মেয়েটাও খাচ্ছে না, এর চেয়ে দুজনের মিল হোক। তবে তুমি ঠিক বলেছ, এই দুই অবুঝকে একা বিদেশে এখনো পাঠানো যাবে না। আমরা যাব সাথে, আমাদের চেক আপ করবো, এরা ঝগড়াঝাটি করলে মিলিয়ে দিব। এখন তো এই দুটোই আমাদের ছেলে মেয়ে। হুম, কি কিছু না। জামান সাহেবের উপর মস্ত বিরক্ত হলেও রাগ গিলে নেন হাবিবা নাসরিন। আগে জামান সাহেবের এই সহজ সরল মনটাই ভালো লাগলেও আজ বিরক্ত লাগে। এত সহজ মানুষ হলেও সমস্যা, কথার ভেতরের কথা বোঝেন না। কিন্তু জামান সাহেবের উপর রাগ দেখানো যাবে না, তাহলে থাইল্যান্ডে যাওয়ার সুযোগ নষ্ট হবে। ভাবি অসাধারণ। আরে আপনি এত ভালো রান্না করেন জানা ছিল না। থ্যাংক ইউ, আজ এসেছেন, না হলে ফাহাদের তো খাওয়ানোর নিয়ত ছিল বলে মনে হয় না। এত ভালো রাঁধতে পারে আমারই তো জানা ছিল না, আজ প্রথম রান্না করাই তো নিয়ে এলো। বাহ বাহ, এই না হলো ভালোবাসা। আর তুমি মিয়া বাসায় না গিয়ে অফিসে বসে আছো? ফাহাদের প্রশংসা শুনবে ভাবিনি মীরা, চুপচাপই খেতে বসেছে। পরোটা মাংস নিয়ে মীরার দিকে একটা প্লেট এগিয়ে দেয় ফাহাদ। মীরা না করতে গেলে চোখের ইশারায় মানা করে বাঁধা দিতে নিজে ছিঁড়ে একটু মীরার মুখের দিকে এগিয়ে দেয়। তুমি খেয়ে আসনি বোঝা যাচ্ছে, মুখ শুকিয়ে আমসি হয়ে আছে। পরে আমাদের খাবারে নজর দিবে, আমাদের পেট ব্যথা হবে। ফাহাদকে আবার স্বভাব সিদ্ধ মজা করতে দেখে মীরা বোঝে বরফ গলে গিয়েছে। ড্রাইভার কই গেল? পাঠিয়ে দিয়েছি, আমি ড্রাইভ করব। তুমি আগে একটু মাকে ফোন দাও। ফোন বন্ধ, সবাই টেনশন করছে। ফাহাদ ফোন দিয়ে বাবা মায়ের সাথে কথা বলে নেয়। এদিকে কোথায় যাচ্ছি? বাসার রাস্তা তো না। না, বাসার রাস্তা না, 300 ফিটের দিকে যাব।
এত রাতে এই ঠান্ডায়? ভয় নেই, ঠান্ডায় রাস্তায় নিয়ে যাচ্ছি না। বিয়ের পর আমাদের প্রথম মান অভিমানে একটু সারপ্রাইজ তুমি আমাকে দিলে, একটু ইফোর্ট আমাকে দিতে দাও। আমাদের আন্ডার কনস্ট্রাকশনের রিসোর্টের রুমগুলো হয়ে গিয়েছে, বেশ সুন্দর হয়েছে। 300 ফিট দিয়ে ওখানেই নিয়ে যাব, তোমার ভালো লাগবে। রাতটা ওখানে থাকবো, সকালে না যেতে চাইলে আমার সাথে। মীরা একবার ভাবে বলবে যে সকালে ও সেভাবে যেতে চায়নি, কিন্তু এখন মনে হলো থাক, বলবে না। ফাহাদ যখন নিজ থেকে মান ভাঙানোর সময় কাটানোর উপলক্ষ দিতে চাইছে, মানা কেন করবে? শুধু বলে বাসায় একটু জানিয়ে দিও। তারপর ফাহাদের হাত জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রাখে। হুম, এই লোকটার সাথে অযথা অন্যায় প্ররোচনায় ঝগড়াঝাটি করা যাবে না, এইটুকুও বুঝে ফেলেছে। ফাহাদ মাম্মাস বয় না, যথেষ্ট ব্যক্তিত্ববান। ফাহাদের সাথে মনোমালিন্য না করে মানিয়ে চলাতেই সুখ। বাকি যিনি অশান্তি করতে চায় তার সাথে চলার জন্য ওর ফাহাদকে পাশে পেতে হবে। মাথা উঠিয়ে লজ্জা ভেঙে ফাহাদের গালে একটা চুমু এঁকে দেয়। বাপরে, হঠাৎ এত ভালোবাসা? হঠাৎ? আমি তোমাকে সবসময় ভালোবাসি। সরি, আমার ওই সময়কার আচরণের জন্য। ইটস ওকে, আমি বুঝতে পেরেছি তুমি কি চেয়েছিলে, তবে তার প্রকাশটা আসলেই ঠিক ছিল না। আমি তোমাকে আর মাকে দুজনকেই ভালোবাসি। আমাকে প্লিজ কোনো রকম কম্পিটিশনের মাঝে তোমরা দাঁড় করিও না। আমি কাউকে বেছে নেওয়ার পরীক্ষায় যেতে পারবো না। এমন হলে আমি নিজেই নিজেকে কষ্ট দেব আজকের মতো। আর হবে না। সত্যি? সত্যি। গাড়ি চালানোর ফাঁকে রাস্তায় চোখ রেখেই মীরাকে হাতে জড়িয়ে নেয় ফাহাদ। বাকি আদর রিসোর্টের জন্য জমা থাকলো। মান অভিমানের 16 কলা উসুল করে নেব কিন্তু। মীরা উত্তর না দিয়ে আদুরে ভঙ্গিতে শুধু ফাহাদের কাঁধে মাথা রাখে। জামান সাহেব ঘুমানোর প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এমনিতেই আজও ওনার ঘুমের সময় পার হয়ে গিয়েছে। ঘুমেও ওষুধ আজ তিনি নিজ দায়িত্বে হাবিবা নাসরিনকেও দিয়েছেন। আমি ঘুমের ওষুধ খাবো না, না খেলে সারা রাত ছটফট করবে। তুমি ছটফট করলে আমারও ঘুম ভালো হবে না, তোমার প্রেশার বাড়বে, আমারও শরীর খারাপ লাগবে। এর চেয়ে দুজন দুটো ওষুধ খেয়ে ঘুম দেই, সকালে ফ্রেশভাবে উঠব। আজকের জন্য যথেষ্ট অস্থিরতা হয়েছে হাবিবা। আমার ভুল হয়েছে ফাহাদের আব্বু। হুট করে ছেলের বিয়ের জন্য রাজি হওয়া ঠিক হয়নি। বান্ধবীর ভাতিজি বলে বেশি কিছু ভাবিনি। ভাবলাম একটু বয়স্ক মেয়ে বরং অল্প বয়সীদের চেয়ে ধীরস্থির হবে। এখন দেখি আদলে খলাপনায় ও বাচ্চাদের হার মানাবে। হুটহাট রেগে যাওয়া, সবার সাথে রাগ দেখানো তো আছেই। সাংসারিক দায়িত্ব নিতে 1 মাসেও কোনো আগ্রহ হলো না। মন চাইলে বাবার বাড়ি চলে যাচ্ছে, মন চাইলে থেকে যাচ্ছে। কোচিংয়ের নামে ঘন্টার পর ঘন্টা বাইরে থাকে। কিছুই তো মানা করছি না, কিন্তু নিজের সাথে ফাহাদকেও কেমন ঘর বিমুখ করে ফেলেছে। জীবনে যে ছেলে বাইরে রাত কাটায়নি, সে এখন পরপর 2 রাত বাসার বাইরে। দায়সারা ফোন দিয়ে খালাস। তুমি আমার উপর রাগ করছো তাই না? ছেলের বউ খোঁজার দায়িত্ব তো আমিই নিয়েছিলাম, তোমাকে হতাশ করলাম। কি হলো হাবিবা? আরে এসব পরিবর্তন তো ছেলের টুকটাক হবেই। মীরার উপরও এখনই আমাদের বিশ্বাস হারালে হবে না। মানুষ তো ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আস্তে আস্তে সংসারী হবে। আর মীরার চেয়ে আমাদের ফাহাদ অন্তত 5 বছরের বড়। ও বয়স্ক হয় কিভাবে? আমি সে অর্থে বয়স্ক বলিনি। 17-18-র বাচ্চা মেয়ে নাম যে ভালো মন্দ বুঝবে না, সে অর্থে বুঝিয়েছি। জানো তো, সারা জীবন আমি একজন ভালো মা আর শাশুড়ি হতে চেয়েছি। আমি চেয়েছি আমি বয়সে যে আদর স্নেহ আশা করতাম, তা সময় হলে যেন নিজে দিতে পারি। আমার ধারণা ছিল স্নেহ দিলে স্নেহ পাওয়া যাবে, কিন্তু মনে হচ্ছে, আহা মন খারাপ করো না তো, পাবে, নিশ্চয়ই পাবে। তোমার আদর মিশ্রিত শাসন, ওদের জন্য মাসুলভ চিন্তাভাবনা যে ওদের কতটা ভাগ্যের, তা একটু সময় গেলেই বুঝবে। আদরের যত্ন ও পোষ মানে। আর এ তো নিজেদের মানুষ। আসো ঘুমাই। বেশ ঠান্ডা পড়েছে। রিসোর্টে কয়েকজন স্টাফ আছে। এখনও বাণিজ্যিকভাবে চালু হয়নি বলে বাড়তি লোকজন নেই। শহর থেকে খুব একটা দূরে না হলেও নিরিবিলি জায়গাটা। রাতও যথেষ্ট হয়েছে। মেন রোড থেকে যখন বামে বাঁক নিয়ে একটু মেটো গলিতে নেমে যাই,
হঠাৎ করে আঁধারটা যেন ঝুপ করে বেড়ে যায়। মীরার একটু গা ছমছম করে। শহরের আলোকসজ্জায় 11:30-12টার রাত মনে না হলেও এখানে এসে মনে হচ্ছে গভীর রাত, চারদিকে শুনশান। হঠাৎ হঠাৎ একটা রিসোর্ট আসে, ভেতরে আলো দেখা যায়। মীরার ভয়টা ফাহাদের মাঝেও সংক্রামিত হয়। এতক্ষণ আবেগে টের না পেলেও এখন মনে হচ্ছে অসমাপ্ত রিসোর্টে না এনে মীরাকে নিয়ে কোনো একটা ভালো হোটেলে যেতে পারতো। ঢাকার বুকেই সোনারগাঁও ইন্টারকন্টিনেন্টালের মতো ভালো হোটেল আছে রাতটা সুন্দর কাটানোর জন্য। কোন আক্কেল এত রাতে এদিকে এলো? এখন দেশের নিরাপত্তা পরিস্থিতিও ভালো না। হঠাৎ করে মনে হচ্ছে একটা বাইকের হেডলাইটের আলো দেখেছে রিভারভিউ মিররে। আলো জ্বলে আবার নিভে যায়। বাইকটা ওদের মেইন রোড থেকে ফলো করছে না তো? মীরাকে কথাটা বলে ভয় লাগাতে চায় না বলে যতটা সম্ভব গাড়ির গতি বাড়ানোর চেষ্টা করে। গাড়িতে ঝাঁকুনি হয় প্রবল। ফাহাদ, হঠাৎ জোরে চালানোর চেষ্টা করছো যে? সব ঠিক আছে? আচ্ছা, এত রাতে এখানে থাকা নিরাপদ হবে তো? তুমি বললে অসমাপ্ত রিসোর্টের কাজ, এখন গেলে যদি কাউকে না পাই? ফাহাদ রিয়ার ভিউ মিররে তাকিয়ে বুঝতে চেষ্টা করে যে বাইকটা গতি বাড়িয়েছে কিনা, কিন্তু পেছনে কোনো আলো দেখতে পায় না। বাইকটা সম্ভবত ওদের ফলো করছিল না। গাড়ির গতি আবার কমায় ফাহাদ। এসেই তো পড়েছি। আসা উচিত হয়নি, কিন্তু এখন খারাপ কিছু ভাবা যাবে না। আর একটু গেলেই আমাদের রিসোর্টের গেট। আমি দারোয়ানকে ফোনে জানিয়েছি। ফাহাদের কথা শেষ হওয়ার আগে জোরে কিছু একটা এসে গাড়ির সামনের গ্লাসে আঘাত করলো। মুহূর্তে গ্লাস ফেটে যায়। মেট্রো রাস্তায় ইটের টুকরো ফেলে রিসোর্টগুলোতে যাওয়ার পথ করা হয়েছে, তবে এ ধরনের রাস্তায় দ্রুত গাড়ি চালানো যায় না। তাই ফাহাদের গাড়িও ধীরগতিতে চলছিল। এই রাস্তা ধরে কয়েকটা রিসোর্টে যাওয়ার পথ। ফাহাদের কাজ করা রিসোর্টটা একদম লাস্ট মাথায়। এদিকে ডাকাতি হওয়ার দুর্নাম নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে যে কোনো জায়গায় যে বিপদ আসতে পারে তা মাথায় রাখা ওদের আসলেই দরকার ছিল। মীরা ভয়ে চিৎকার করে ওঠে। ফাহাদ ওকে মাথা নিচু করে বসে পড়তে বলে। আরও কিছু ইটের টুকরা এসে ধুমধাম গাড়িতে পড়ে। একটা ছেলে গাড়ির একটু সামনে এসে চাপাতি ধরনের কিছু একটা হাতে ধরে ওদের গাড়ি থামাতে নির্দেশ দেয়। ফাহাদ গাড়ি না থামিয়ে বরং অ্যাক্সিলারেটর চাপ দিয়ে এই ভাঙাচোরা রাস্তাতেই সর্বোচ্চ গতি তোলার চেষ্টা করে। আরেকটা বড় ইট এসে ফাহাদের পাশের গ্লাসে লাগে। ফাহাদ গাড়ি না থামিয়ে সামনের দিকে এগুলো ছেলেটা শেষ পর্যন্ত ছিটকে সরে গিয়ে চাপাতি দিয়ে গাড়ির উপর কোপ বসানোর চেষ্টা করে। মনে হচ্ছে দলটায় মোট 3 জন ছিল। এদিকে রাতে প্রাইভেট কার আসে না। এরা গাড়ি ছিনতাইয়ের জন্য কোনো প্রস্তুতি নেয়নি। মেন রোডে মাঝরাতে সুযোগ পেলে চাপাতি দিয়ে কাউকে ছিনতাই করতে হয়তো। ফাহাদের গাড়ি এ পথে ঢুকতে দেখে পিছু নিয়েছে। ফাহাদ গাড়ির গতি বাড়ানোয় ওরা বোঝে যে ফাহাদ টের পেয়েছে, তাই নিজেদের বাইকের হেডলাইট বন্ধ রেখে গাড়ির আলোতে পিছু নেই। ফাহাদও রিল্যাক্স হয়ে গাড়ির গতি কমালে সরাসরি আক্রমণ করে। মীরার মনে হচ্ছিল এ আজ্জাব থেকে আজ ওদের মুক্তি নেই। একের পর এক ইটের টুকরো গাড়িতে পড়ছিল। ওদের ফলো করতে করতে বাইকটা আবার ওদের গাড়ি প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু শেষ মুহূর্তে ভাঙা রাস্তায় বাইকটা বেমক্কা 3 যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারায়। শব্দ শুনে যতটুকু বুঝেছে ওদের ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে থাকা কোনো গাছে বাড়ি খেয়েছে। শেষ পর্যন্ত ওদের গাড়িটা যখন রিসোর্টের দরজায় এসে পৌঁছায়, গাড়ির ক্রমাগত হর্ন শুনে বাইরে এসে গাড়ির অবস্থা দেখে গার্ডও অবাক হয়ে যায়। গ্লাস ভেঙে কাঁচের টুকরো ছিটকে এসে ফাহাদের মাথায় লেগে গভীরভাবে কেটে গিয়েছে। এতক্ষণ ফাহাদ এক হাতে মীরার মাথা নিচু করে ধরে আলগে রাখায় মীরা টের পায়নি। এখন রিসোর্টের ভেতরে ঢুকে মাথা তুলে ফাহাদের অবস্থা দেখে আতঙ্কে আরেকবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। রক্ত গড়িয়ে পড়ে ফাহাদের শার্টের একাংশ প্রায় ভিজে গিয়েছে। মীরা তাড়াতাড়ি গায়ের ওড়না দিয়ে ক্ষত আন্দাজ করে চাপ দিয়ে ধরে। এত রক্ত কি করবে ও? কিভাবে রক্ত বন্ধ করবে? ফাহাদের জ্ঞান আছে। সে মীরাকে শান্ত থাকতে বলে। রিসোর্টে থাকা স্টাফরা ফার্স্ট এড বক্স নিয়ে আসে। যদিও বক্সে তেমন কিছু নেই, স্যাভলন লিকুইড আর কটন আছে, মাইক্রোপোর নেই। মীরা কাঁপতে কাঁপতে কোনো রকমে মাথার যে অংশে আঘাত লেগেছে
সেখানে লিকুইড স্যাভলন ঢালে। জ্বালাপোড়া করলেও ফাহাদ দাঁত কামড়ে সহ্য করে নেয়। মীরা তোলোর রোল থেকে বেশি করে তোলো নিয়ে ক্ষতস্থানে চেপে ধরে আনাড়ি হাতে গজ পেঁচাই। স্টাফের সাহায্যে একটা গিট দিয়ে গজটা বেঁধে হাত দিয়ে চেপে ধরে ফাহাদকে রুমের দিকে নিয়ে যায়। আর কি করবে মীরা বুঝতে পারছে না। বেডে নিয়ে ফাহাদকে শুইয়ে দিয়ে ফাহাদ কেমন অচেতন হয়ে যায়। রক্ত কি খুব বেশি গিয়েছে? গিয়েছেই তো, শার্ট ভিজে গিয়েছে। মীরা কি ফাহাদকে হারিয়ে ফেলবে? উল্টাপাল্টা ভাবনায় মীরার পাগল পাগল লাগে। কি করবে? শ্বশুর শাশুড়িকে ফোন দিয়ে বলবে? কিন্তু হার্টের পেশেন্ট শ্বশুরকে এত রাতে ফোন দিয়ে কি এ খবরটা বলা ঠিক হবে? কাঁপা কাঁপা হাতে ফোন বের করে মীরা আর চিন্তা করতে পারছে না। একটা কিছু তো করতেই হবে। এ রিসোর্টের আশেপাশে কোনো হাসপাতাল নেই। রিসোর্টে আছে পুরুষ স্টাফ, শুধু অসুস্থ ফাহাদের জন্য নয়। এমন পরিস্থিতিতে নারী সুলভ ইনস্টিটিউটও মীরাকে সাবধান করে দেয় অবচেতন মনে। সুযোগ পেলে সে আলো বাঘ হয়ে যায়, হায়না হয়ে ঝাঁপিয়ে পড়ে। পুরুষ স্টাফকে এক জগ পানি আনতে বলে। লোকটা কেমন জানি যেতে চাইছিল না, কিন্তু মীরা জোর করায় বের হয়। লোকটাকে বাইরে পাঠিয়ে দরজা লাগিয়ে দেয় মীরা। মীরা কাঁপা কাঁপা হাতে প্রথমে ফোন করে তার কাজিন রিয়াজকে। রিয়াজ পেশায় ম্যাজিস্ট্রেট। মীরার মনে হয় এ সময় প্রশাসনিক পরিচয় আছে এমন কেউ ওকে তাড়াতাড়ি সাহায্য করতে পারবে। রিয়াজ ফোন পাওয়া মাত্র নিজের পরিচিত পুলিশের এসপি বন্ধুকে জানায় মীরা আর ফাহাদের কাছে জরুরি সাহায্য পাঠানোর ব্যবস্থা করতে। নিজের পরিচিত আরও কিছু মানুষকে ফোন দেয় রিয়াজ। ওই এলাকার সরাসরি হাসপাতালের খোঁজ নেই। এত রাতে এসব কেস প্রাইভেট হাসপাতালে গ্রহণ করবে না জানে রিয়াজ, তাই সরকারি মেডিকেলের ইমার্জেন্সিতে আগে নিতে হবে। সাথে পুলিশ থাকলে ডাক্তারও রিসিভ করবে সহজেই। না হলে পুলিশ কেসে হুট করে হাত দেওয়ায় মুশকিল জানে রিয়াজ। সবকিছু ব্যবস্থা করার ফাঁকে মীরাকে ঠান্ডা থাকতে বলে। মীরা ঠিক করেছিল মোটামুটি সব ঠিক না হওয়া পর্যন্ত অন্য কাউকে ফোন দেবে না, কিন্তু পরে সবাই যদি খেপে যায়। তাই ঠিক করে সাহায্য এসে গেলে প্রথমে বাবাকে জানাবে, তারপর শাশুড়ি মাকে। না হলে ওনারা এই মুহূর্তে মীরা ফাহাদের অবস্থা জেনে প্যানিকড হবেন শুধু শুধু। ফাহাদের বাসার কাকে জানাবে ভাবতে ভাবতে লুবাবার কথা মনে পড়ে। লুবাবাকে বেশ ম্যাচিওর মনে হয় মীরার। ও নিশ্চয়ই ওখানে ম্যানেজ করতে পারবে। লুবাবা, আমার সাহস নাই মাকে বা বাবাকে ফোন দিয়ে এসব বলি। বাবা হার্টের পেশেন্ট তো জানোই। আর মা যে কী অবস্থা করবে আমি ভেবে পাচ্ছি না। সবাই আমাকে দোষারোপ করবে, আমার ভয় লাগছে। ভাবি, এখন কি তোমার এসব ভাবার সময় বলো? তোমাকে দোষারোপ করার ভয় পেও না এখন। আমি বাসায় জানাচ্ছি। আগে আব্বু আম্মুকে বলি, ওনারা খালা খালুকে বলবেন। দরজায় নক হচ্ছে। মীরা ঠিক করে সাহায্য না এসে পৌঁছানো পর্যন্ত দরজা খুলবে না। ফাহাদের মাথার ব্যান্ডেজ ভিজে ওঠেনি আর। তবু মীরা একটা গজের বান্ডিল ক্ষতস্থানে চেপে ধরে বসে আছে। ম্যাডাম দরজা খোলেন, পানি আনছি। লাগবে না পানি, আমার ব্যাগে পানির বোতল ছিল। তাহলে আমাকে পানি আনতে পাঠাইলেন কেন? লোকটার স্বরে স্পষ্ট বিরক্তি। মীরা মাথা ঠান্ডা রাখে। এই মুহূর্তে কারো রাগ বিরক্তি ধরার মতো অবস্থা নেই। দুঃখিত, আমার মনে ছিল না। আপনি যান, কিছু লাগলে আমি জানাবো। স্যারকে দেখে যাই? না, আপনি বরং ওদের ফার্মে একটা ফোন দেন। মাহিদ ভাই বা জিহান ভাই যাকে ফোনে পান একটু কল দিন। আমার ফোনে। বলতে বলতে থেমে যায় মীরা। ওর কাছে ওনাদের নাম নেই, এটা এই লোককে বলার দরকার নেই। ফাহাদের ফোনে নাম্বার আছে, কিন্তু ফাহাদের আইফোন লক করা। কোড মীরা দেখেছিল, কিন্তু এই মুহূর্তে টেনশনে কি কোড ছিল মনে আসছে না। ঠান্ডা মাথায় মনে পড়লে ফোন আনলক করবে, তাই কথা শেষ না করে বরং আবার বলে যে অফিসের কাউকে ফোন দিতে। লোকটা চলে যায়। মীরা মনে মনে দোয়া পড়তে থাকে। মীরা, আমার গা কাঁপছে। সত্যি করে বলো, ফাহাদের কি হয়েছে? আমার ছেলে কেমন আছে? কান্নার দমকে হাবিয়া নাসরিন কথা শেষ করতে পারে না। মীরার সাথে বাকি কথা জামান সাহেবই বলেন। রিয়াজের পাঠানো সাহায্য খুব দ্রুতই সেই রিসোর্টে পৌঁছে। মীরার সাথে আর অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার সুযোগ পায়নি।
পুলিশ এলে ফাহাদকে নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠে। এক একটা মুহূর্ত যেন অনন্তকাল। মীরার ফোন ক্রমাগত বেজেই চলেছে। একই ঘটনা একবার একজনকে বলা এই মুহূর্তে আর সম্ভব না। মীরা ফোনটা সাইলেন্ট করে হাতের মুঠে রেখে শক্ত হয়ে বসে। বিপদ এসেছে, বিপদ কাটিয়ে উঠতে হবে। ফাহাদই এখন ওর মেন ফোকাস। কাউকে কিছু এক্সপ্লেন করার ইচ্ছে বা সময় এটা না। মীরা, এখানে ফাহাদের খেয়াল রাখার জন্য আমরা আছি। আমার সাথে আমার বোন থাকবে হাসপাতালে। তুমি কিছুদিন তোমাদের বাসায় গিয়ে থাকো। তুমি তো মেন্টাল ট্রমার ভেতর দিয়ে গিয়েছো, তুমি রেস্ট নাও। মীরাকে দোষারোপ করে ওকে আর মেন্টাল ট্রমা না দিতে লুবাবা বলেছিল। সেটাই ধরে কটাক্ষ করার সুযোগ যে ছাড়েনি বোঝে মীরা। মীরা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে, হয়তো ফাহাদের বাইরে আর কোনো চিন্তা ওর জন্য এখন গুরুত্বপূর্ণ ছিল না বলে। না হলে একে একে কজন তো জাজমেন্টাল রিমার্কসে মোটামুটি মীরাকে উড়নচণ্ডী রাগচটা অবুঝ তকমা ইতিমধ্যে দিয়ে ফেলেছে। আশ্চর্য বিষয় হলো কথাগুলো নানাভাবে নানাজনের কাছ থেকে এসেছে। সৌভাগ্যক্রমে ফাহাদের খারাপ কিছু হয়নি। মাথার আঘাতটা গুরুতর ছিল না। একদিন পরই তাদের বাসায় ট্রান্সফার করা হয়। ঢাকায় আরও 3 দিন ছিল হাসপাতালে, কেননা হাবিবা নাসরিন ছেলেকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি। বরাবরের মতো তিনি সবার সামনে কঠিন বকাঝকা ঝামেলা কিছুই করেননি। কিন্তু মীরা যে নিজের মর্জি মতো চলে, কিভাবে মীরার জেদের জন্য ফাহাদ সারাদিন না খেয়েছিল, আর তারপর উল্টা মীরার রাগ ভাঙাতে এবং মীরার উস্কানিতেই যে ফাহাদ এত রাতে ওই রিসোর্টে গিয়েছে, সব কিছুই চর্চিত হয়েছে। কিভাবে যেন সবাই সব জানে। তবে সব কেবিনের ওপাশে রেখে মীরা রুমে ঢুকে। যদিও হাবিবা নাসরিন ওকে সেদিনের পর থেকেই বাবার বাড়ি থাকতে বলেছে, মীরাও কেন জানি জোর জবরদস্তি করেনি। শুধু নিয়ম করে প্রতিদিনই হাসপাতালে এসেছে, সকাল থেকে রাত থেকেছে। হাবিবা নাসরিন ফাহাদের ফোনও সরিয়ে রেখেছেন। ছেলেকে কারোর সাথে কথা বলে স্ট্রেস দিতে চান না, এই ছিল যুক্তি। মীরার এখানে নিজেকে অপাংতেও লাগলেও এসেছে, কেননা ফাহাদের উপর তারও হক আছে, স্ত্রীর দায়িত্ব আছে। জবাব দেওয়ার সময় চলে যায়নি। রিলিজের ডেট কবে হবে তা পরিষ্কার করে মীরাকে বলা হয়নি। ডাক্তার তো আগেই ছেড়ে দিতে চাইছিলেন। ছেলের রেস্টের কথা বলে হাবিবা নাসরিন যেতে চাননি। আজ তাই হাসপাতালে এসে মীরা শোনে ফাহাদকে বাসায় নেওয়া হয়েছে। মীরা কই আম্মু? আমি ভাবছি আমি রিলিজ নিয়ে বাসায় আসব। দেখে আজ আর হসপিটালে যায়নি, বাসায় নেই। ও এ বাসায় ছিল কখন? ওদের বাসায় অ্যাক্সিডেন্টের পর থেকে। ভাবিকে ওনাদের বাসায় তো তুমিই পাঠালে খালামণি। লুবাবা, তুই আমার বোনের মেয়ে, আমি তোকে অনেক আদর করি, কিন্তু আদরের কারণে বেয়াদবির সীমা ভুলে গেলে কি হয়, তার নজির তো সামনেই আছে। আমি ফাহাদের সাথে কথা বলছি, তোর তো মাঝে কথা বলার দরকার নেই। আমি যেতে বলেছি কারণ তোমাদের মতে ওর অনেক মেন্টাল ট্রমা হয়েছে, রেস্ট দরকার। তো আমি আমার ছেলেকে দেখব না ওকে? আমি যেতে বললাম আর ও চলে গেল। কলিং বেলের শব্দে হাবিবা নাসরিনের কথা অসমাপ্ত থাকে। দরজায় মীরা দাঁড়িয়ে আছে। সবাইকে সালাম দিয়ে মীরা বাসায় ঢোকে। লুবাবা ভাবিকে দেখে খুশি হয়। মীরাকে মেসেজ করেছিল যেন এদিকে চলে আসে সরাসরি। ফাহাদকে বাসায় আনা হয়েছে। মীরাকে দেখে ফাহাদ খুবই খুশি হয়। মীরা এসে গিয়েছ? হ্যাঁ, আমি আরও সকালে হাসপাতালে যেতাম, কিন্তু একাই এসেছ? তোমাদের বাসা থেকে কেউ নামিয়ে দিয়ে যায়নি? ব্যাগপত্র এখনো ওই বাসায়? হাবিবা নাসরিনের কথায় মীরা রেসপন্স করে না, বরং এগিয়ে এসে ফাহাদের পাশে বসে। শরীর ভালো? তুমি আজ রিলিজ নেবে জানতাম না তো, না হলে আরও আগে হাসপাতালে চলে যেতাম। আব্বু আম্মুও জানলেন এখন আমার কাছে। একটু পর ওনারা সবাই আসবেন। আজ আর আসার দরকার নেই মীরা, ফাহাদের রেস্ট দরকার। তুমিও যাও, বরং কাল একবারে ব্যাগ নিয়ে এসো। ফাহাদ মীরার হাত ধরে উঠে দাঁড়ায়। আরে কি বলছো আম্মু? আমার রেস্টের জন্য মীরাকে যেতে হবে কেন? ওর ব্যাগ তো ও বাসায়। ওর কাপড় এখানে কম আছে নাকি?
কত কাপড়। মীরা ফাহাদকে নিয়ে রুমে চলে যায়। লুবাবাও মাকে নিয়ে বাসার জন্য বের হয়ে আসে। তুই আমাকে নিয়ে টানাটানি করছিস কেন? আমি এখন বাসায় যেতে হবে কেন? কারণ না হলে খালামণি ভাবির নামে তোমার কাছে মিষ্টি মিষ্টি বদনাম করা শুরু করবে। করলে তোর কি? আর মিষ্টি বদনাম আবার কি? তুমি জানো কি কারণ আম্মু, যে কারণে আপুর জীবন খারাপ হলো, সে একই জিনিস আবার ঘটতে দেখা। মানে? মানে হলো আপুর জীবনে তোমাদের অতিরিক্ত নাক গলানোই আপুর শ্বশুরবাড়ির মানুষজনের সাথে ঝামেলার কারণ হয়েছিল। এটা সত্যি না। ওই ছেলে একটা কাপুরুষ ছিল, বউয়ের ঢাল না হয়ে মায়ের আঁচল ধরে রাখত। এখন তুমি এটা ভাবির ক্ষেত্রে মেলাও। খালামণি তখনও তোমাকে ম্যানিপুলেট করতো আপুর শ্বশুরবাড়ির বিষয়ে। তুমি তা নিয়ে আপুর ব্রেন ওয়াশ করতে। আমি বলছি না ওই বাড়ির দোষ নেই, ছিল অবশ্যই, কিন্তু আপু এখনও আফসোস করেন। হয়তো ইগোর বিষয়টা কনসিডার করতে পারলে সেপারেশন হতো না। আমার তো শুরুতেই ওই ছেলের পরিবার পছন্দ ছিল না। তোমার পছন্দ ছিল ফাহাদ ভাইয়াকে, আর সেটা খালামণিকে বোঝানোর কম চেষ্টা তুমি করো নাই। কিন্তু খালামণি তার চিকন বুদ্ধি দিয়ে এড়িয়ে গিয়েছে। কাজিনে কাজিনে বিয়ে হইলে জেনেটিক সমস্যা হয়। ফাহাদ ভাই কাজিন ম্যারেজ দেখতে পারে না সহ কত অজুহাত দিয়েছেন। তো সময় পার হয়ে যায়নি। আপার কথা ভুলে গিয়েছি ভাবিস না। বোনকে ফেলা যায় না। আমিও অপেক্ষায় আছি। মেহবুবার ডিভোর্স হয়েছে তো কি হয়েছে, ও এখন অস্ট্রেলিয়ায় পিএইচডি করছে। যোগ্যতায় কম নাকি আমার মেয়ে? ফাহাদের ডিভোর্সের হলে দেখবি তোর খালাই উল্টো কথা বলবে। ভাইয়ার ডিভোর্স চাও তুমি, এজন্য খালামণিকে আরও উস্কে দিচ্ছ? না, আমার কাউকে উস্কানোর দরকার নেই। আপা নিজেই নিজের পছন্দ করে আনা বউ সহ্য করতে পারছে না। ভাবির পরিবার এত বোকা না, ভাবিও না। দেখো না, ঠিকই চলে এলো। আপুও যদি তখন তোমাদের কথা, ওই বাসার লোকদের কথা তোয়াক্কা না করে শুধু ভাইয়ের কথা ভাবতো, তাহলে তোমাকে বসে আজ অন্যের ডিভোর্সের কথা ভাবতে হতো না। আর ফর গডস সেক আম্মু, বিয়ে নিয়ে আপুকে চাপ দিও না। তুমি বললে পিএইচডি করতে। এমন যোগ্য মেয়ে নিজের বিয়ের জন্য আরেকজনের তালাকের অপেক্ষা করা লাগে না। তোমার এসব অদ্ভুত খায়েশ ছাড়ো। আপু সেটেলড হলে আমিও চলে যাব আপুর কাছে। তোমাদের এসব টক্সিক মেলোড্রামাটিক পরিবেশ থেকে মুক্তি চাই। তুমিও প্লিজ মীরা ভাবি আর ফাহাদ ভাইয়ের বিষয় থেকে দূরে থাকো। পারলে খালামণিকে বোঝাও, একসময় যেমন আপুর লাইফ এলোমেলো হয়েছিল, এখন ফাহাদ ভাইয়ের লাইফ হবে। ফাহাদের ক্ষতস্থানে হাত বোলায় মীরা। ক্ষতস্থানের সেলাই এখনও কাটা হয়নি। খুব ব্যথা পেয়েছিলে না? আমাকে বুঝতেই দিলে না। কেমন হাত দিয়ে আগলে রেখে রিসোর্ট পর্যন্ত গাড়ি চালিয়ে নিলে। আমার ওই সময় আসলে ব্যথার অনুভূতি ছিল না। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল নিরাপদে তোমাকে রিসোর্টে নিতে হবে। তোমার নিরাপত্তার দায়িত্ব তো আমার ছিল। সত্যি বলতে গাড়ি, টাকা, ফোন কিছুর জন্য আমার কোনো কিছু যায় আসতো না। তুমি না থাকলে আমি নির্দ্বিধায় নেমে ওদের সব দিয়ে দিতাম। কিন্তু আমার ভয় ছিল তুমি। তোমার চেয়ে দামি এই মুহূর্তে আমার জন্য কিছু ছিল না। আমি ভীষণ ভয় পেয়েছিলাম। তোমার কিছু হলে নিজেকে মাফ করতাম কিভাবে? তোমার নিজেকে মাফ করার কথা কেন আসছে মীরা? তুমি কি করেছ? আমি নিয়ে গিয়েছিলাম এত রাতে ওই শুনশান রোডে। বরং আমার বোকামিতে তুমি বিপদে পড়েছিলে। অজ্ঞান হওয়ার আগেও মনে হচ্ছিল তোমার কোনো ক্ষতি যেন না হয়। তুমি অসম্ভব সাহসের সাথে, বুদ্ধির সাথে পুরো বিষয়টা সামলেছ। নিজেকে বাঁচিয়েছ, আমাকে বাঁচিয়েছ। আমি তোমার কাছে বরং কৃতজ্ঞ। কেউ তোমাকে দোষারোপ করার অধিকার রাখে না। আমি বুঝতে পারছি কেন তুমি এ বাসায় না থেকে নিজেদের বাসায় ছিলে। আমি কথা বলবো। এসব নিয়ে এখন কিছু বলো না। সবাই তোমাকে নিয়ে চিন্তিত। হুম। ফাহাদের গম্ভীর মুখটা মীরার ভালো লাগে না। গালে আলতো চুমু দিয়ে বলে, লাভ ইউ। কে কি বলে তাতে আমার কিছু আসে যায় না। লাভ ইউ টু। তুমি কিছু কথা আজ ওনাদের বলবে। তুমি পরিবারের কর্তা, তোমার কথার ওপর কথা নেই। আচ্ছা বলবো। তবে আমার মনে হয় বিআইবিএনের সাথে আমাদের পরে একদিন বসা উচিত। আজ আসবে ফাহাদকে দেখতে। আমরা তো খারাপ কিছু বলবো না। অন্য কেউ হলে কী ব্যবস্থা করতো ভাবো। আমি মীরাকে একটা কথা বলিনি। আমি মা। আমি জানি আমার কেমন লেগেছে যখন আমি ফাহাদকে হাসপাতালে দেখেছি। ফাহাদ যত যাই বলুক যে মীরার দোষ নেই, কিন্তু সব কিছু তো শুরু হয়েছে মীরার রাগারাগি থেকেই।
আমি আজও কিছু বলবো না। দিন শেষে শাশুড়িরাই খারাপ হয়ে যায়। তুমি বললে কথাগুলো সবাই শুনবে, আমি বললে ভাববে ছেলের বউয়ের দোষ ধরছি। লুবাবা, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদের কিছু নেই ভাবি। সত্যি বলতে খালামণি কতটা ম্যানিপুলেটেড এটা সবাই যেন বুঝেও বোঝে না, অথবা বুঝেও ওনার ম্যানিপুলেশন নেচারের কাছে নত হয়। সবার জীবনে ওনার একটা অদ্ভুত নাক গলানো নিয়ন্ত্রণ করার স্বভাব। আপুর বিয়ের সময় ওনার জিসান ভাইয়ের পরিবার ভালো লাগেনি। খালামণির মনে হয়েছিল ভাইয়ার পরিবার এনাফ সম্মান দেয়নি আমাদের বাড়ির মানুষদের। আসলে জিসান ভাইয়ার মা মানে আন্টি বেশ সুপরিচিত নিজের কর্মক্ষেত্রে, বাবা অবস্থা সম্পন্ন ব্যবসায়ী। আমার মনে হয় এখন যে খালা নিজের চেয়ে সুপিরিয়র কারো অবস্থানে দেখতে পারেন না। না হলে ওনাদের এতটাও অপছন্দের কিছু ছিল না। জিসান ভাইয়ের দোষ নেই বলবো না, যা ফাহাদ ভাইয়া করতে পেরেছেন তা জিসান ভাইয়া পারেননি। একদিকে এখানে আম্মু খালা ক্রমাগত আপুর মন বিষিয়ে দিচ্ছিল ওই বাড়ির জন্য, অপরদিকে ওনারাও নরম না হয়ে আপুকে বিধিনিষেধের জালে জড়িয়ে দিচ্ছিল। যেখানে জিসান ভাইয়ার উচিত ছিল ভারসাম্য করা পরিবার ও স্ত্রীর মাঝে, তা পারেননি। বরং ফ্রাস্ট্রেশনে আপুর সাথেই ঝগড়াঝাটি হতো। দুজনেই দুজনের পরিবারের ইনফ্লুয়েন্সে একে অপরের সাথে দ্বন্দ্বে জড়াতেন। আমি নিজেই ছোট, এত কিছু বুঝি না, আমার মতামত চাইবেও বা কে? তাছাড়া একসময় আম্মু খালা ছোটবেলায় আপুর মাথায় বর হিসেবে ফাহাদ ভাইয়ের জায়গা এমন প্রচ্ছন্নভাবে ঢুকিয়েছিল যে আমার মনে হয় বিয়ের পর আপু জিসান ভাইয়াকে ফাহাদ ভাইয়ের সাথে তুলনা করা বন্ধ করতে পারেন নাই। কিছু মনে করো না। ফাহাদের কি মানে শেষটা কি কোনো সন্দেহের বশে হলো? না, ফাহাদ ভাইয়া শুরুতেই পরিষ্কার করে বলেছিলেন যে কাজিন ম্যারেজ করবেন না। একই পরিবারের ভেতর বিয়ে ভাইয়ার পছন্দ না। ভাইয়াও যে বেশ জেদি আর একরোখা তা তুমি বোঝার কথা। তাই ভাইয়ার অনিচ্ছার বাহানা দিয়ে খালামণি অনেক আগেই পিছলে গিয়েছিলেন। নিজেই উদ্যোগী হয়ে আপুর জন্য ভালো পাত্রের সন্ধানে নামলেন। জিসান ভাইয়ের প্রস্তাব আসে আব্বুর বন্ধুর সূত্রে। সব ভালো দেখে আমাদের বাসায়ও সানন্দে রাজি হয়। তবু শেষ পর্যন্ত ডিভোর্স হয়ে যায়। খুব অল্প সময়েই দুই পরিবার একে অপরকে এত ব্লেম দিল, এত তিক্ততা হলো। আপুও তখন সংসারে আর আগ্রহী ছিল না। অথচ না আপু না জিসান ভাই কেউই খারাপ ছিল না। ডিভোর্সের পর আমি আপুকে অনেক সাফার করতে দেখেছি। বিশ্বাস করবে না ভাবি, যারা তখন সেপারেশনে উৎসাহ দিয়েছেন তারাই তখন উল্টো বলতেন যে আপু সংসার করতে পারেনি জেদের জন্য। এত জেদ থাকলে অধৈর্য হলে সংসার হয় না। আমার আম্মু একটা বোকা মহিলা। সে ভেবেছে ছোট বোনের মেয়ের সংসার ভাঙলে কি হয়েছে, নিজের ছেলের সাথে বোন ঠিক এবার বিয়ে দিয়ে দিবে। কারণ খালামণি তখন ওনাদের এত ভুল আম্মুকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতেন যে আম্মু তাতে কনভিন্সড হয়ে আপুর মাথা খারাপ করতেন যে আপুর শাশুড়ি এই কেন বলল, ওই কেন করলো, ভাইয়া কেন ওই করেনি, এই করেনি। আপু ভাইয়ার উপর পড়তো, ভাইয়া কোনো সমাধান করতে পারতো না। ফলাফল আর কি হবে, শেষই হওয়ার কথা। এরপর থেকে আব্বু খালামণির বাসার সংস্পর্শ ইচ্ছে করে এড়িয়ে চলে এখনো। আমি নিজেও কম আসতাম। আপুও নিজেকে শক্ত করেছে। যা হারিয়ে যাওয়ার তা গিয়েছে, কিন্তু আপু আত্মসম্মান হারাতে চায়নি আর। বুঝতে পারছিল এই পরিবেশে থাকলে নিজেকে সামলাতে পারবে না। আম্মু আবারও খালামণির সংস্পর্শে পুরানো কথা ভুলে গেলেও আপু যায়নি। তুমি নিশ্চিন্ত থাকো ভাবি, আপুর এখন ফাহাদ ভাইয়ের প্রতি কোনো আকর্ষণ নেই। সে নিজ চেষ্টায় দেশের বাইরে গিয়েছে, পিএইচডি করেছে, বাইরের সেটেলড হবে। মীরা বুঝতে পারে ফাহাদ বিয়ের পরপর একদিন যে বলেছিল পরিবারের ভেতরে উদাহরণ আছে যে বিবাহিত জীবনের নরনারীর নিজেদের বাউন্ডারি বজায় রাখা আর অন্যের হস্তক্ষেপ আটকানোটা কত গুরুত্বপূর্ণ তা সে কাছের মানুষের উদাহরণে বুঝেছে। তা সত্যি ছিল, কথার কথা না। মেহবুবার ডিভোর্স ফাহাদকে এই বোধটা দিয়েছে বলে একটু হলেও স্বস্তি লাগে মীরার। না হলে হয়তো মিষ্টি কথার ছড়ি মানুষদের সাথে মীরা একা লড়াই করে টিকতে পারত না। ফাহাদ পাশে আছে বলে এখনও বিষাক্ত লাগে না। শ্বশুরও ভালো মানুষ, শুধু স্ত্রীর অপরাধ দোষ ত্রুটি দেখেন না, এইটাই সমস্যা। তবে সমস্যা নেই, মীরাও আস্তে আস্তে বুঝে ফেলেছে জলে নেমে কুমিরের সাথে লড়াই করলে চলবে না। সংসার সমরাঙ্গনে জিততে হলে শুধু রাগ না, বিচার বুদ্ধি সব কিছুই
হিসেব করে খরচ করতে হবে। হাবিবা নাসরিন যে ওকে ছেলের প্রতি অধিকারে বাগ বসানো একজন ভেবে অযথাই অপছন্দ করছে তা মীরা বুঝতে পারে, কিন্তু হাবিবা নাসরিনের অপছন্দের জেরে নিজের ভেতরে তিক্ত টানবে না। আজ আব্বু আম্মু আসলে মামুনি আমার নামে বিচার বসাবে। আব্বুকে বলেছেন কথা বলতে। তোমাকে এসব আউল ফাউল কথা কে বলল? আর তুমি আমার আম্মুকে মামুনি ডাকো কবে থেকে? ময়না বলেছে বলতে চায় না মীরা। ময়না আসলেই বিবিসি, এখানের কথা ওখানে লাগাই। তবে ময়নাকে দরকারও আছে, কথাবার্তা জানাও যায়। শুধু সতর্ক থাকতে হবে তার কথা ময়নার কানে না যাক। আজ থেকে ডাকছি। আম্মু আমাকে আগে আদর করে মামুনি ডাকতো, এখন রাগের পর থেকে আসমাউল হোসনা বলে। মীরাও না। আমি ভাবলাম মায়ের রাগ ভাঙানো দরকার, তাই আমি মামুনি ডাকা শুরু করব ভেবেছি। তাতে হয়তো মায়ের পুরনো আদর মনে পড়বে, আমাকে মাফ করে দেবে। আর হ্যাঁ, আমি শুনলাম মামুনি বলেছিলেন যে আমার জেদ রাগ বেশি, আমার জন্য দুর্ঘটনা হলো এসব জানাতে। উফ মীরা, তোমার কোনো অপরাধ নেই যে তোমাকে মাফ চাইতে হবে বা মাফ করতে হবে কারো। আমার চাইতে সমস্যা নেই, শুধু আমার আব্বু আম্মুকে ছোট হতে দেখতে চাই না। চিন্তা করো না, আমি এসব কথা তুলতেই দেব না। আসুক ওনারা, নিশ্চিন্তে থাকো। সত্যি সত্যি। মেহমানরা আসতে ফাহাদ গিয়ে ড্রয়িং রুমে বসে। হাবিবা নাসরিন যদিও ফাহাদকে রুমে শুয়ে রেস্ট নিতে বলেন, কিন্তু ফাহাদ সুস্থ আছে জানিয়ে গায়ে নেয় না, সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলে। জামান সাহেবও ছেলের বউয়ের সহজ স্বাভাবিক কথাবার্তা দেখে অযথা পুরনো অপ্রীতিকর কথা টানেন না। মীরার কাজিন জানিয়েছে অপরাধীদের ধরা হয়েছে। এরা লোকাল ডাকাত, মহাসড়কে সুযোগ পেলে ছোটখাটো যানবাহনে ডাকাতি করত। সেদিন খালি রাস্তায় সুযোগ পেয়েও চড়াও হয়েছিল। গাছের সাথে বাইকের বাড়ি খেয়ে একজনের হাত ভেঙেছে, বাকি দুজন ছোটখাটো আঘাত পেয়েছিল। কিন্তু হাসপাতালে ভর্তি থাকা হাত ভাঙা অপরাধীর কল্যাণে বাকিরাও ধরা পড়েছে। কথায় কথায় সে কথা উঠে আসতেই আলোচনা সেদিকে মোড় নেই। এদের কোনো মতেই ছাড়া যাবে না। আমরা এদের শক্ত করে আইনের জালে জড়াই না বলে দুদিন পর এরা বের হয়ে আবার ডাকাতি শুরু করে। ফাহাদ শ্বশুরের কথাই সায় দেয়। আপনি ঠিক বলেছেন আব্বু, আমি এত সহজে ছাড়ব না। যদিও মামলা লম্বা সময় ধরে চলবে, থানা আদালতে হাজিরা দিতে হবে বলে মানুষ নিরুৎসাহিত হয়, আর এরা এটার সুযোগ নেয়। তবে কাউকে না কাউকে তো কঠোর হতেই হবে। গোড়াতেই যদি এসব বন্ধ করা যেত, এরা যখন টুকটাক ছিনতাই করত তখনই যদি নিরাপত্তা বাহিনী এদের ধরত, এমন ডাকাতি করার সুযোগ পেত না, কত দুর্ঘটনা আটকানো যেত। ফাহাদ কথার সূত্র ধরে হাবিবা নাসরিন কথা তোলেনি। আসলেই যে কোনো কিছু গোড়া থেকে নিয়ন্ত্রণ করা হলে বড় বড় দুর্ঘটনা ঘটে যাওয়া আটকানো যায়। ঘর বাহির সব জায়গায় এই কথা খাটে। অত রাতে ওই রাস্তায় তোমরাও যদি না থাকতে, এমন দুর্ঘটনার শিকার হতে না। সব কিছু ছোট বিষয় দিয়েই শুরু হয়। সামান্য কারণে মান অভিমান থেকে এত রাতে তুমি অফিস না থাকলে মীরা খাবার নিয়ে যাওয়ার বাহানাই। ফাহাদ কথা কাটে। আমি স্বীকার করি আম্মু, আমার ভুল হয়েছে। আমাকে মাহিন মানাও করেছিল এত চাপ নিতে। রিসোর্টের ইলেকট্রিক্যাল কাজ তো ও দেখছিল। আমি মাহিনের সাথে জেদ করে রিসোর্টের কাজ দ্রুত শেষ করতে রাত করে অফিস ছিলাম। এখন মনে হচ্ছে মাহিনী ঠিক ছিল, সময় সেই নিতেই হলো। ওই দিন আমার সব ক্যালকুলেশন ভুল ছিল। মীরা তো বাসাতেই চলে আসতো। আমার মনে হলো বাসায় আসবো না, পরের দিন ভোরে ভোরে রিসোর্টের কাজে নিজে থেকে দেখব। তাই রিসোর্টে যাওয়ার প্ল্যান করি। আমাকে এত রাতে একা যেতে দিতে মীরা রাজি ছিল না। কি মনে হলো ড্রাইভারকে মানা করে মীরাকেই সাথে নিয়ে নিলাম। একবারও মাথায় আসলো না যে কতটা অনিরাপদ হতে পারে এমন হঠকারী সিদ্ধান্ত। বিপদে পড়ার আগে আসলে মানুষ আন্দাজ করতে পারে না যে কি হতে পারে। তবে আল্লাহ আমাকে বাঁচাবেন বলে মীরাকে পাশে রেখেছিলাম। আমি একা থাকলে বাঁচতে পারতাম না। মীরা যেভাবে সাহস দেখিয়েছে অবিশ্বাস্য। একদম অচেনা অজানা জায়গায় সাহায্য জোগাড় করা, আমার রক্ত বন্ধ করার ব্যবস্থা করা, আমি সত্যি কৃতজ্ঞ। ছেলের কথা শুনে হাবিবা নাসরিনের আক্কেল গুডুম। তবু নিজেকে সামনে নিয়ে বলেন, কিন্তু তুমি এত আঘাত পেলে আর
বলতে গিয়ে থেমে গেলেন। মনে হলো মীরা গুরুতর আঘাত পায়নি বলে যদি আফসোস করেন সেটা মীরার পরিবারের ভালো লাগবে না। তবে মীরাই উত্তর দেয়, আর আমার লাগেনি মামনি, কারণ ফাহাদ পুরো হিরোর মতো আমার মাথা নিচু করে হাত দিয়ে কাভার করে গাড়ি না থামিয়ে ড্রাইভ শুরু করে। তবে একটা কথা সত্যি, দোষ আমার অবশ্যই আছে। এত রাতে মেয়ে মানুষ না নিজে যাওয়ার জন্য রাজি হওয়া উচিত ছিল, না ফাহাদকে যেতে দেওয়া উচিত হতো। এখন থেকে এমন হবে না। তুমি তো কিছু বললে না ফাহাদের আব্বু? কি বলবো? তুমি দেখলে না, ফাহাদই তো বলল এই পরিকল্পনা পুরো ওর ছিল। আর সন্ধ্যায় রাগারাগিতে তোমার ছেলেরও দোষ ছিল। অযথা ফোন বন্ধ করে রাত জেগে অফিস না করলে এত কিছু হতো না। অযথা কথা বাড়িও না হাবিবা। বাচ্চারা ভালো আছে এই ভালো। চলো, খাবারের টেবিলে সবাই অপেক্ষা করছে। মীরার পরিবারের দাওয়াতে এই বাসায় আসার কথা আগেই ছিল, কিন্তু দুর্ঘটনায় সব এলোমেলো হয়ে যায়। আজও এসেছিল মনে অস্বস্তি নিয়ে। ফাহাদের সাথে ঘটা দুর্ঘটনার পর মীরা যখন ও বাসায় থাকতে শুরু করে, অবচেতনভাবে মনে কুডাক দিয়েছিল, মেয়ে শ্বশুরবাড়িতে কোনো ঝামেলা হয়নি তো? এ দুশ্চিন্তার শেষ ছিল না। কেননা মীরার রাগ জেদ নিয়ে যে অভিযোগের কথা উঠেছিল আত্মীয় মহলে, তা তাদের কম নাজেহাল করেননি। এমনকি মীরার ফুপুও তখন বান্ধবীর পক্ষে চলে গেলেন। যাবেন না কেন? আঘাত তো ফাহাদ পেয়েছিল। মীরা আঘাতের কারণ না হয়েও উসিলা হয়েছিল। আজকে যখন এখানে আসার বিষয়ে ঠিক হয়, ধরেই নিয়েছিলেন হাবিবা নাসরিন দোষের ফিরিস্তি নিয়ে বসবেন। তা না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন। যতই হোক, মেয়ের শ্বশুরবাড়িতে বসে মেয়ের দোষ ত্রুটি শোনা কোনো বাবা মায়ের জন্য সহজ না। মীরা, সব ঠিক আছে তো না? আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। মীরা মায়ের হাত চেপে ধরে জোরে। ময়না পাশেই কাজ করছে। ময়না সালাদ কাটলেও কান যে এদিকে বেঁধে রাখবে জানা কথা। মীরা কথা ঘোরাতে শুধু বলে, দুশ্চিন্তার কিছু নেই আম্মু, ডাক্তার বলেছে ভয়ের কিছু নাই, আর সেলাই কেটে দেবে। মীরার মাও বোকা নন, সংসার তিনিও করেছেন। মেয়ের ইশারা বোঝেন, কথা আর বাড়ান না। আমি ঠিক করছি যত দ্রুত সম্ভব ওমরায় যাব। ফাহাদ যখন হাসপাতালে ছিল নিয়ত করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, ভালো নিয়ত আপা, খুব ভালো নিয়ত। আমার আর মীরার আম্মুরও যাওয়ার কথা। অনেকদিন ধরে ভাবছিলাম চলেন একসাথে যাই। জি, তাই ভালো। মীরা আর ফাহাদেরও ঘুরতে যাওয়া হয়নি। এ সুযোগে এসব বালি পাতায় না গিয়ে আমরা সবাই মিলে যাই, চলেন। মনের শান্তি হবে, ওদের ঘোরাও। মীরা আগেই বুঝতে পেরেছিল থাইল্যান্ড ওদের একা যাওয়া আর হবে না। ময়না বলেছিল যে হাবিবা নাসরিন ওমরা করতে চান সবাইকে নিয়ে, মানে মীরা ফাহাদকে নিয়ে। এখন মীরা হানিমুনে যেতে চাই বললে খুব খারাপ শোনাবে। মীরা ফাহাদকে জানাই, অবশ্যই আল্লাহর ঘরে যাওয়ার চেয়ে বড় কিছু নেই, কিন্তু হানিমুনের জন্য এত লম্বা সময় অপেক্ষা করছিল যে মনটা না চাইলেও খারাপ হয়েছে। ফাহাদ বলেছিল বিষয়টা দেখবে, দেখা যাক কি হয়। তাই কোনো কথা না বলে চুপচাপ নিজের কাজ করতে থাকে। আব্বু বলল তোমরা থাইল্যান্ড চেক আপে যাবে। হাবিবা নাসরিন বিরক্ত হন জামান সাহেবের প্রতি। এই লোক কোন ফাঁকে থাইল্যান্ড একসাথে যাওয়ার পরিকল্পনা নিশ্চয়ই বলে দিয়েছেন। তবু নিজেকে স্বাভাবিক রেখে বলেন, যাব তো, আগে ওমরা করে আসি। ভালো সিদ্ধান্ত। আমি তাহলে তোমাদের জন্য ডাক্তারের সিরিয়াল আর সব কিছু ব্যবস্থা করব। আমি আজই ট্রাভেল এজেন্সিতে কথা বলি। তুমি, আব্বু, বাবা, মা ওমরা করতে যাওয়ার আগে থাইল্যান্ডে চেক আপ করে নিও। আমি আর মীরা আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছি। তোমরা তার এক সপ্তাহ পর এলে ডাক্তার দেখিয়ে একেবারে থাইল্যান্ড থেকে আমরা গ্রুপ করে ওমরা চলে যাব। বাবা, আপনারাও কি থাইল্যান্ড যাবেন? না, যাব না। আমরা সরাসরি ওমরায় গিয়ে তোমাদের সাথে একসাথে হব তাহলে। হাবিবা নাসরিন হতভম্ব হয়ে যান। এসব প্ল্যান ধীরে সুস্থে করি, আলোচনা করে ঠিক না করে হুট করে আবারও সিদ্ধান্ত নিচ্ছ ফাহাদ? আরে আমি হুট করে নিলাম কই, আব্বুর সাথে কথা হয়েছে। আমি আর মীরা 7 দিন আগে যাব। হোটেল হাসপাতালে সব ঠিকঠাক করে তোমাদের চেক আপ করাবো, তাই না আব্বু? আর ওমরার কথা তো তুমি বললে, আমরাও মনে হলো ঠিক। এত বড় বিপদ গেল, আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। তবে মীরাকে আমি কথা দিয়েছি হানিমুনে নেব, সেটা আমাকে রাখতে হবে। কথা না রাখাও অন্যায়।
এভাবে সব কিছুই হবে। আমি ঠিক আছি, আর বিপদ আপদ হলে মীরা আগের মতো সামলে নেবে, তাই না? মীরা হাসে, খুশি মনে সবার প্লেটে খাবার তুলে দিতে থাকে। ফাহাদ আর মীরার ফ্লাইটের আগের দিন প্রেশার বেড়ে গিয়ে হাবিবা নাসরিনের শরীর খুব খারাপ হয়ে গিয়েছে, বমি টমি করে শেষ। ফাহাদ হসপিটালের ডাক্তার দেখাতে গিয়েছে। মীরা যেতে চেয়েছিল, কিন্তু ওকে আপাতত বাসায় থাকতে বলে। মীরা ধরেই নিয়েছে তাদের আগামীকাল আর যাওয়া হবে না। শাশুড়ির এত শরীর খারাপ হলে কিভাবে তাকে রেখে যাওয়া যায় বেড়াতে? ফাহাদ মাকে হাসপাতালে ভর্তি করাই, যদিও ভর্তি হতে চাইছিলেন না। ডাক্তারও বলেছে লাগবে না, ওষুধের অনিয়ম হয়েছে বলেই হয়তো প্রেশার বেড়েছে। কেননা প্রাথমিক টেস্টে খারাপ কিছু পাওয়া যায়নি। তবু ফাহাদ বাসায় নেয় না, মায়ের অনিচ্ছার পরও হাসপাতালেই থাকে। হাবিবা নাসরিনকে হাই কেয়ার ইউনিটে অবজারভেশনে রাখা হয়েছে। 24 ঘন্টা অবজারভেশনে থাকবেন, তারপর অবস্থার উন্নতি হলে রিলিজ করে দেওয়া হবে, না হলে কেবিনে দিয়ে দিবে। হাই কেয়ার ইউনিটে শুধু রোগীরা বেডে থাকে, তাদের দেখাশোনা করার জন্য নার্স স্টাফরা আছে। সময়ে সময়ে ডাক্তার ফলো আপ দিয়ে যায়। ফাহাদ আর জামান সাহেবের এখানে কোনো কাজ নেই, একটু পরপর খোঁজখবর নেওয়া ছাড়া। ফাহাদ বাসায় মীরার কাছে বাবাকে বাসায় পাঠিয়ে দিতে চাই। অযথা এখানে বসে থাকলে ওনারই শরীর খারাপ হবে। আব্বু আমি আছি, এত মানুষের তো কোনো কাজ নেই এখানে, দুজনেরই শরীর খারাপ হলে বরং বিপদ। তোমার ফ্লাইট কখন? এটা এখন চিন্তার বিষয় না, আম্মু সুস্থ হোক। তোমার আম্মু সুস্থই আছেন। বিপি বাড়ার কারণ শারীরিক অসুস্থতা না, মানসিক চাপ। আমার মনে হয় তুমিও বিষয়টা বুঝতে পেরেছ, তাই মীরা আসতে চাইলেও আনলে না। ওর শাশুড়ি মায়ের তেমন কিছু হয়নি, এটা কেন ওকে জানাতে চাও এখন বুঝতে পারি। আগে পারতাম না, যেহেতু আগে আমি আসলে সাংসারিক বিষয় এত কাছ থেকে দেখেই নেই। অবসরে গেলাম 1 বছরও হয়নি, সারা জীবন ব্যস্ত থেকেছি। ভেবেছিলাম অবসরের পরও কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখব, কনসালটেন্সি করব। কিন্তু তোমরা এমনভাবে মানা করলে, আমার হৃদরোগের বাহানা দিয়ে, যে আমিও ভাবলাম ঠিক আছে কিছুদিন রেস্ট করি, তারপর দেখা যাবে। হঠাৎ এসব কথা কেন আব্বু? চলো ক্যান্টিনে যাই। বাপ বেটা তো কথাই হয় না। কফি খাই, সময় হবে? তোমাদের জন্য আমার কখনোই সময়ের অভাব নেই আব্বু। আমি আম্মুকে সুস্থ অবস্থায় বাসায় না নিয়ে এমনিতেও কোথাও যাচ্ছি না। তো যা বলছিলাম, এই 1 বছরে আমি এমন অনেক কিছু অনুধাবন করলাম যা আমার আগের 59 বছর বয়স পর্যন্ত করিনি, এবং যা তোমাকে দেখে আরও ভালো বুঝতে পারছি। কি আব্বু? ব্যালেন্স। আমি জীবনে অনেক কিছুই অর্জন করেছি, অন্তত পেশাগত জীবনে। সেখানে সবই আমার সহজ মনে হতো, কিন্তু সেই আমি সাংসারিক বিষয়গুলো সামনে আসলে বিপন্ন বোধ করতাম। সম্পর্কগুলো ব্যালেন্স করা এত জটিল মনে হতো যে এড়িয়ে যাওয়া শ্রেয় মনে হতো। আমি এর ভালো কোনো উপায় বের করলাম। দেরিতে হলেও তোমার মাকে সম্পূর্ণ স্বাধীনতা দিলাম। বিয়ের 12 বছর পর ওকে আলাদা সংসার দিয়ে ওর মতো থাকতে দিলাম। ওর সমিতি, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেওয়া, সাংস্কৃতিক কাজকর্ম করা, কোনো কিছুতেই আর বাধা দেয়নি। মনে হয়েছে ও সংসারের বাইরে অন্য কিছু নিয়েও ব্যস্ত থাকলে আমাকে জ্বালাবে না, যে আমি আমার বোনেদের আচরণ ঠিক করছি না। হাবিবাকে ওর মতো থাকতে দিয়ে আর আম্মা আর আমার বোনদের সাথে হলো দূরত্ব। আমি কারো অভিযোগ শুনতে চাইনি, তাদের মাঝে ব্যালেন্স করার চাপ নিতে চাইনি। এতদিন পর অবসরে এসে আমার রিয়েলাইজেশন হলো, আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন কেউ নেই। আমার আত্মীয় স্বজনদের সাথে আমার সম্পর্ক ফর্মাল, কোনো উপলক্ষে দাওয়াত দিলে বোনের পরিবারের সাথে যোগাযোগ হয়, এইটুকুই। আর তো তেমন কেউ নেই। আবার তোমার মায়ের পক্ষের আত্মীয় স্বজনদের নিত্য আনাগোনা হলেও তাদের সাথেও আমার তেমন কোনো হৃদ্যতা নেই, কারণ তাদেরও আমি তোমার মায়ের পক্ষের মানুষ ভেবে এড়িয়ে গিয়েছি। শেষ পর্যন্ত দেখলাম আমার নিজের মানুষ বলতে তুমি আর হাবিবাই, তারপর ছেলের বউ হলে এলো মীরা। এবং আমি এতটুকু আপন মানুষ নিয়ে সুখী, কেননা আমি এমনিতেও সারা জীবন নিজের মতো জীবন কাটিয়েছি, কারো প্রতি এতটা ইমোশনাল ডিপেন্ডেন্সি জন্মায়নি। তুমি অনেক ভালো বাবা,
তোমার মাঝে আমি কখনোই কোনো জটিলতা কুটিলতা দেখিনি আব্বু। কিন্তু সবসময় সরলরৈখিক চলাও ভালো না। দৃষ্টি আশেপাশে না দিলে অনেক কিছুই মিস হয়। যেমন আমার মিস হলো, তোমার আম্মু একজন ওয়ান্ডারফুল লেডি, সুন্দরী, স্মার্ট, উচ্চশিক্ষিত, সবসময় সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে অভ্যস্ত। সেই মানুষের আবার সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু হলে তুমি। হাবিবা সবসময় যে মনোযোগ পেয়ে অভ্যস্ত হয়েছে, তাতে তার মাঝে একটা ডমিনেটিং মনোভাব গড়ে উঠেছে, যা অন্যদের সাথে খাটালেও তোমার উপর পারে না। তুমি তার দুর্বলতা। তোমাকে নিয়ন্ত্রণ করতে চাপ দিতে পারছে না, আবার তোমার সুতো নতুন মানুষের সাথে ছাড়তেও পারছে না। যে মহিলা মেয়ে বয়সে শাশুড়ির সাথে দ্বন্দ্ব করেছে স্বামী সংসার বুঝে নিতে, সেই আবার সময় আসার পর ছেলেকে ছেলের বউয়ের সাথে মেনে নিতে পারছে না। আম্মু মীরাকে অপছন্দ করছে কেন? মীরা কি আম্মুর সাথে খারাপ আচরণ করে, বা তোমার সাথে? এমন হলে আমাকে বলো, আমি কখনোই ওকে তোমাদের সাথে খারাপ আচরণ করতে দেব না। কিন্তু তা না হয়ে যদি শুধুমাত্র আমার স্ত্রী বলে অপছন্দ হয় আব্বু, তাহলে আমিও তো জানি না ব্যালেন্স কিভাবে করব। আম্মুর শরীর খারাপ কেন আমি আন্দাজ করতে পারছি এখন। তুমি ঠিক পথেই আছো, এগিয়ে যাচ্ছ না কিছু। যখন প্রয়োজন হচ্ছে ওয়াইফের ডাল হচ্ছ, আমি দেখেছি। আবার মায়ের অসুস্থতায় পাশে আছো। কিন্তু দিন শেষে তুমিও ক্লান্ত হবে। নিরন্তর সামঞ্জস্য করে যাওয়া সহজ নয়। তাই যেমন আছো তেমন থাকো। চাপ নিও না সবার মন জোগানোর। এতে অন্যরা নিজের মনের ইচ্ছে চাপানোর সুযোগ পাবে। তুমিও তখন আমার মতো এড়িয়ে যাওয়া শান্তির ভাববে। এর চেয়ে যখন যেটা সঠিক মনে করো সেটাই সিদ্ধান্ত নাও, নিজের মতো করে। ফাহাদ, আমি বাসায় যাব। এখানে এত রোগী চারদিকে, আমি বরং এখানে থেকে অসুস্থ হয়ে যাব। বাসায় তুমি আছো, তোমার আব্বু আছে, তোমাদের সাথে থাকলে এমনি ভালো থাকবো। হাসপাতালে রেখে একদিনেই আমাকে সুস্থ করতে চাও নাকি? না, টেস্টগুলো করার জন্য রাখলাম, এখন নিয়ে যাব তোমাকে। বাসায় এসে হাবিবা নাসরিন দেখেন ফাহাদ একজন কেয়ার গিভার নিয়োগ দিয়েছে। এসবের কি দরকার ফাহাদ? আমি তো বিছানায় পড়ে যাইনি, সামান্য প্রেশার বেড়েছে, একটু রেস্ট নেব ব্যাস। ততটুকু খেয়াল তোমরা আমার রাখতে পারবে না? কেয়ার গিভার প্রফেশনাল লোক। আত্মীয় স্বজনকে রেখে যাওয়ার চেয়ে প্রফেশনাল লোক পাশে থাকলে তোমার আর আব্বুর জন্য ভালো হবে। ময়না তো রান্না করবেই। আমি দারোয়ানকে বলেছি বাসার কাজের জন্য ওর বউকে কিছুদিন ময়নার সাথে এখানে রাখতে। তোমার কিছু দেখার প্রয়োজন নেই। আর সময় মতো ওষুধ খাওয়ানো, নিয়ম করে প্রেশার চেক করা, সময় মতো তোমাদের ঘুমানো খেয়াল করবে কেয়ার গিভার। অল্প কিছুদিনের জন্য হায়ার করলাম এজেন্সি থেকে। 1 সপ্তাহ পর তোমাদের যাওয়ার সময় হলে তোমাদের ফ্লাইটে উঠিয়ে দিয়ে কাজ শেষ। মানে, কোথায় যাচ্ছ? আমাদের আজ রাতে ফ্লাইট না। একদল চাকর বাকর ঠিক করে আমাদের রেখে তোমরা আজই যাওয়ার জরুরি? কোনো ব্যবসায়িক কাজে যাচ্ছ? 1 সপ্তাহ পর আমরা একসাথেই কি যেতে পারতাম না? টিকিট পাল্টানো না গেলে কিছু টাকা লস হতো না হয়। এখন একগাদা লোক রাখছ, তাতে খরচ নাই। এসব বুদ্ধি কোন জায়গা থেকে পাচ্ছ? আম্মু, তুমি কিভাবে কথা বলছো? আব্বুর বাইপাস হওয়ার 6 দিন পর কি আমি বিদেশে যাইনি? তুমি বলেছিলে তখন যে আমি ছেলে মানুষ, আমি রোগীর কি যত্ন করব। হাসপাতালের কাজ শেষ, আমি এসব না ভেবে কাজে যেতে। সেটা কাজ ছিল, তখন মীরাও ছিল না। এখন তুমি আর মীরা থাকলেই তো যথেষ্ট আমাদের জন্য। কাজের জন্য ময়নার সাথে দারোয়ানের বউ থাক, আমি তো মানা করিনি। মীরাকে বাসার কাজও করতে বলিনি, কিন্তু কেয়ার গিভার কেন? যেখানে 1 সপ্তাহ পর আমরা একসাথেই যেতে পারতাম। থাক, শোনো, তোমরা যাও। আমি এমনিতেও মীরার ঘোরাঘুরি আটকাতাম না। প্রেশার বাড়া আমার হাতে ছিল না, তোমাদের যন্ত্রণা দিলাম। আমি এত অচল হইনি। ফাহাদ হাঁটু গেড়ে মায়ের পাশে বসে হাতটা ধরে। প্রেশার বাড়া হাতে না থাকলেও মনে ছিল আম্মু। আমি বক্স দেখেছি, তুমি ওষুধ খাচ্ছিলে না 2 বেলা ঠিক মতো। একবেলা খাও, আরেক বেলা খাও না, হয়তো মনে থাকে না। আব্বু বলল গত 3 রাত ঠিক মতো ঘুমাওনি। ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে, দেখা যাবে তাও খেতে মনে থাকবে না। কেয়ার গিভার সেটাই খেয়াল রাখবে, শরীর যেন ওষুধ না খাওয়ার জন্য খারাপ না হয়।
হাবিবা কত অভিযোগ করতে আমার কাছে যে তোমাকে বেড়াতে নেই না। তখন আম্মা বাড়ির মুরব্বী, কারো বাড়ির বউয়ের এত আনন্দ পছন্দ ছিল না। কোথাও যাব শুনলে আম্মা অসুস্থ হয়ে যেতেন। আমরাও তখন স্বামী স্ত্রী একা ঘোরাঘুরি দেখে অভ্যস্ত ছিলাম না। তুমিই বলো যে নিজের মতো বাঁচতে তোমার 12 বছর লেগেছে। তাহলে সেই আমরা একই কাজ ছেলের সাথে করলে ছেলের বউ তো একই মতো রাখবে। এখন বরং তুমি বড় হবে, যে অসুস্থতার পরও ওদের ছেড়ে দিলে। মীরা শাশুড়ি নিয়ে মনে ক্ষোভ রাখবে না। হাবিবা নাসরিন ভাবতেই পারেনি সত্যি সত্যি ফাহাদ মীরাকে নিয়ে সে রাতের ফ্লাইটে চলে যাবে। বিষয়টাতে যে স্বামীর প্রচ্ছন্ন সম্মতি ছিল তা তিনি বেশ বুঝতে পারলেন। নিজে মা বোনদের অনিচ্ছায় কম বয়সের বউকে নিয়ে শপিং করতে পর্যন্ত যেত না। সে ছেলের হানিমুনে যাওয়া নিয়ে এত সমর্পণ দেখে রাগে গা জ্বলে গেলেও চুপ থাকেন। ফাহাদ থাইল্যান্ডে, পাতায়া, ফুকেট এসব কোনো জায়গায় উঠল না। মীরাকে নিয়ে সরাসরি চলে গেল কোহ সামুয়ে। ওখানে আলস রিসোর্টে উঠেছে। কোহ সামুই থাইল্যান্ডের সুরাতথানি প্রদেশের একটি দ্বীপ। ব্যাংকক নেমে প্লেন বদলে আকাশপথে সহজেই পৌঁছে যায়। এখানকার চায়াং বিচ হানিমুন কাপলদের জন্য কাপলদের বিখ্যাত। এখানে পৌঁছাতে নিরিবিলি পরিবেশ, নারকেল গাছের সারি এবং তালগাছ ঘেরা সৈকত মীরার এতদিনের মানসিক চাপ, ক্লান্তি সব যেন এক নিমেষেই ধুয়ে মুছে দিয়েছে। বিশ্বাসই হচ্ছে না যে শেষ পর্যন্ত সত্যি সত্যি আসতে পেরেছে। যদিও হানিমুন বিয়ের পরপর না হয়ে অনেকটা সময় পর হয়েছে, তবু আসতে তো পেরেছে। মীরা তো আশাই ছেড়ে দিয়েছিল। বিচ ড্রেস হিসেবে সুন্দর সুন্দর গাউন নিয়ে এসেছে। প্রথম দিনটা রিসোর্টের কাটাবে ঠিক করে। প্লেন জার্নির ক্লান্তিও কাটবে। তাছাড়া রিসোর্টটাও বেশ সুন্দর। এখানে দেখার অনেক কিছু আছে। হাত মুখ ধুয়ে একটা নীলের উপর সাদা ম্যাগনোলিয়া ফুলের ছাপ দেওয়া গাউন পরে নেই মীরা। ফাহাদ রুমে নেই, নিচে গিয়েছে। রিসোর্টে থাকার কিছু ফর্মালিটি বাকি আছে, তাই করতে। গাউনটা ভালো মানিয়েছে। বাইরে যেতে পড়বে কি না ভাবে। ফাহাদ যদি এ পোশাকে বিরক্ত হয় তাই জিজ্ঞেস করে নেবে ভাবে। যদিও মোটেও অশালীন পোশাক নয়, ফুল হাতা বা পা পর্যন্ত লম্বা গাউন। হয়তো আমাদের পরিচিত পোশাকের সাথে মেলে না বলেই এই অস্বস্তি। ফাহাদ রুমে ঢুকেই মীরাকে দেখে বলে, দুঃখিত, ভুল রুমে ঢুকে গেলাম মনে হয়। আমি ভেবেছিলাম এটা আমাদের রুম, মানে আমি আর আমার ওয়াইফ মীরার। কি বলো এসব? এটা তো আমাদের রুমই। আমি মীরা। আপনি মানে তুমি রিয়া? মীরা? আমি তো চিনতেই পারিনি। আমি তো ভাবলাম কোনো থাই কন্যা। ফাহাদের দুষ্টুমি বুঝতে পেরে এবার লজ্জা পায় মীরা। হয়েছে, আর ঢং করতে হবে না। আমি কোনো দিক থেকে থাই? ওরা কত ফর্সা, আর আমি চিরায়ত শ্যামল বরণ বাঙালি মেয়ে। গাউন পরলেই থাই হয়ে গেলাম? এটা তো ময়ূরের পালক লাগিয়ে কাক ময়ূর সাজার মতো হবে। হুম, চিরায়ত খাড়া নাকের সুন্দরী বাঙালি মেয়ে তুমি, যে নিজের একটা ময়ূর। ময়ূর আর কাকের বর্ণ কিন্তু আলাদা না, সেই কালোই। আমার কাছে তো আমার মীরাই সবচেয়ে সুন্দর। নাক মোচা থাই মেয়েরা তার কাছে কিছু না। কাছে এসে মীরাকে জড়িয়ে ধরে একটা পাক খাই। সত্যি মীরা, কি ভীষণ সুন্দর লাগছে তোমাকে। এই জন্য না যে গাউন পরেছ, সেজেছ। তোমাকে সুন্দর লাগছে কারণ তোমার চোখে মুখে কি আনন্দ ফুটে উঠেছে। সবসময় এমনই হাসি খুশি থেকো। এর কৃতিত্ব তোমার। তুমি আমাকে এখানে নিয়ে এসেছ। আমি আন্দাজও করতে পারিনি এখানে আসা আমাকে এতটা মানসিক শান্তি দেবে। মনে হচ্ছে জমে থাকা সমস্ত মানসিক চাপ ধুয়ে মুছে গিয়েছে। এজন্য চোখে মুখে এই আনন্দ। যদিও আমি জানি তুমি চিন্তিত। আমি ভেবেছিলাম মামুনি আমাদের আশা আটকে দিবেন। আম্মু ঠিক আছে। আমি ডাক্তারের কাছে এর পূর্ণ নিশ্চয়তা না পেলে কখনোই আসতাম না। আমি জানি না আমি কতটা ব্যালেন্স করতে পারি বা পারবো, কিন্তু আম্মু আব্বুর সুস্থতা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়টা তোমাকে স্বাভাবিকভাবে নিতে হবে। যদি আম্মুর অসুস্থতা সিরিয়াস হতো আমি আসতাম না, তবে তোমাকে পরে অবশ্যই নিয়ে আসতাম। এটা কেউ আটকাতে পারতো না। আমি এটা বলতে চাইনি।
মানে এভাবে না। আচ্ছা আমি সরি, আমার এভাবে বলা উচিত হয়নি। প্লিজ ভুলে যাও যা বলেছি। ওকে, এখন এসব ধরে এই সুন্দর মুহূর্ত নষ্ট করতে চাই না আমি। দেখো, স্ত্রীর সাথে সম্পর্কটা তো শুধু শারীরিক না। জৈবিক বিষয়টা অস্বীকার করা যায় না। অন্য সব আত্মীয়তার সম্পর্ক রক্ত দিয়ে যুক্ত হলেও স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক যা রক্তের সম্পর্কের নামও নয়। এর সাথে জড়িত শারীরিক মানসিক বন্ধনের জন্য একদম আলাদা। আমি আমার মা বাবাকে ভালোবাসবো স্বাভাবিক, কিন্তু স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসাটা এই স্বাভাবিক নিয়মে আসে না। এই ভালোবাসা শুরু হতে গাঢ় হতে সময় তো লাগে। আমি এটা যেমন শুধু শারীরিক চাহিদায় সীমাবদ্ধ রাখতে চাই না, তেমনি এর আবেদনও অস্বীকার করি না। মীরা কথা না বাড়িয়ে ফাহাদকে শক্ত করে জড়িয়ে ধরে। এই সম্পর্কের শরীরকেও অস্বীকার করা যায় না। মাঝে মাঝে ভালোবাসি বোঝাতে শুধু শব্দ নয়, শরীরের স্পর্শও প্রয়োজন। সেই স্পর্শে কাম থাকলে ভালোবাসা জাগে না, যত্ন থাকতে হয়। তোমার স্পর্শে সে যত্ন পায়, এটা হারাতে চায় না। তাহলে একটু যত্ন করে আদর করি এখন, তারপর বাইরে যাব। উত্তর না দিয়ে আরেকটু নিজেকে ফাহাদের বুকের মাঝে মিশিয়ে নেয় মীরা। এমন নয় যে এই প্রথম কাছে আসা, তবু প্রতিবার ফাহাদের ছোঁয়ায় লজ্জা মিশ্রিত কি অদ্ভুত ভালো লাগায় শরীর মন আচ্ছন্ন হয়ে যায়। মন আর শরীরের ভালো লাগা এক হলেই বোধহয় এই অনুভূতি আসা সম্ভব। পরের কয়েকদিন সেজেগুজে নামওয়াং জলপ্রপাত, লামাই সৈকতে ঘুরে ফিরে রাতে আবার রিসোর্টে ফিরে। অনেক সুন্দর সুন্দর ছবি তোলা হয়েছে, কিন্তু পোস্ট করা হয়নি। বেছে বেছে বিচে তোলা কয়েকটা ছবি দেয়। গাউন পরেই গিয়েছিল। ফাহাদ বলেছে ওর মানা করার কোনো কারণ নেই। ফ্লোরাল গাউন খুব মানিয়েছে ওকে। ডিনার শেষ করে রুমে আসতেই দেখে হাবিবা নাসরিন ফোন দিয়েছেন। এখানে আসার পর এ পর্যন্ত মীরা কয়েকবার ফোন দিলেও ধরেননি। শ্বশুর বলেছেন ডাক্তার রেস্ট করতে বলায় আপাতত ফোন ব্যবহার করছেন না শাশুড়ি। মীরা তাই আর বেশি গুরুত্ব দেয়নি, যদিও ফাহাদকে কয়েকবার মায়ের সাথে কথা বলতে শুনেছে। হাতে নেল পালিশ দিচ্ছে বলে ফাহাদকে বলল ওর ফোনটা স্পিকারে দিয়ে দিতে। হ্যালো মামুনি, আসসালামু আলাইকুম। আমাকে প্লিজ এই মামুনি রেখে কটাক্ষ করো না। মা ভাবলে এমন অবস্থায় ফেলে চলে যেতে না, তাও আমার একমাত্র ছেলেকে সাথে করে নিয়ে। আর সালাম তোমার মুখে মানায় বলো। মীরা থতমত খেয়ে ফাহাদের দিকে তাকায়। ফাহাদ ফোন হাতে নিতে গেলে এবার মীরাই ওর হাত ধরে আটকায়। হাবিবা নাসরিন জানেন না ফোন স্পিকারে, না হলে যত রাগী হোক ফাহাদ শুনছে জানলে এমন রুক্ষ স্বরে কথা বলতো না। জানে মীরা। ঠোঁটে আঙ্গুল দিয়ে ফাহাদকে চুপ থাকতে বলে। আম্মু, এখানে আসার সিদ্ধান্ত ফাহাদের ছিল, আমি ওকে কিছুই বলিনি। আমি তোমাকে পড়তে ভুল করেছি। তোমার শুধু বয়স বেশি তা না, কুটনাম ও বুদ্ধিও যে অতিরিক্ত বেশি তা আমার ধারণাও ছিল না। ফাহাদের ব্রেন তুমি এমন ওয়াশ করেছ যে তোমার ইচ্ছে মতোই ও সিদ্ধান্ত নেই। না হলে অসুস্থ মায়ের চেয়ে বউকে নিয়ে ঘোরাঘুরি করার মতো ওর মন ওর হতো না। আর এই বয়সে কী সব পোশাক পরে ছবি দিচ্ছ খেয়াল আছে? তুমি কি খোকি? কী পরিবার থেকে এসেছো সেটা আমার জানার দরকার নেই, কী পরিবারের বউ হয়েছো সেটা তো তোমার জানার কথা। আমরা আধুনিক মনস্ক পরিবার মানে এই না যে ছেলের বউকে বেলাল্লাপনা করতে দেখব। বিয়ের পর একটা বউয়ের মাথা থেকে ঘোমটা পড়ার কথা না। আমাকে দেখছো তুমি? মা না শেষাক শাশুড়ির চলাফেরা দেখেও শিখতে পারো। আমি আর তোমার শ্বশুর এখন থাইল্যান্ডে এসে তোমার এসব চলাফেরা দেখতে চাই না। শ্বশুর শাশুড়ির সম্মানটা রেখো, তারা সম্মানিত মানুষ। আমার বলার কিছু নেই। আপনি আমাকে কেন অপছন্দ করেন আমি জানি না। আমার বয়স বেশি এ কথাটা এতবার বলেন, অথচ আমি ফাহাদের 5 বছরের ছোট। যাই হোক, আমি আপনার বয়সে গেলে এসব বেশভূষা বাদ দিয়ে আপনার মতো চলবো। আমি আপনাদের পুরনো অ্যালবাম দেখেছি, আপনার ছেলেই দেখিয়েছে। বিদেশে বেড়াতে গিয়ে টাইট সোয়াটার আর জিন্স পরে 15-20 বছর আগে সেই সব ছবি তোলার সময় আপনার শাশুড়ির শিক্ষা যেমন ছিল, এখন আমারও শিক্ষা তেমন। আপনার মতো বয়স বাড়লে শিক্ষাও বদলাবে। ফাহাদ এই পর্যায়ে ফোনটা নিজেই কেটে দেয়। মীরা, তুমি আম্মুর সাথে কিভাবে উত্তর দিলে?
তুমি তোমার আম্মুর কথাগুলো শুনলে না? অবশ্যই শুনেছি, তার সাথেও আমি কথা বলবো। তার কথা আমি সঠিক বলছি না, কিন্তু তোমার এভাবে উত্তর দেওয়া ঠিক হলো? কথাগুলো সুন্দর করে বলা যেত না? না, যেত না। যতদিন যাচ্ছে তোমার মামনি আমার মানসিক সুখ ও শান্তি নষ্ট করে দিচ্ছে। আমি একটা শান্ত ভদ্র মেয়ে ছিলাম, আমার বাবা মায়ের শিক্ষা তাই ছিল। মাস দুয়েক তোমার মামনির সাথে থাকতে না থাকতে আমি সব শিক্ষা ভুলে ওনার মতোই টক্সিক হয়ে যাচ্ছি। মীরা কেঁদে ফেললে ফাহাদ বিব্রত হয়ে যায়, উঠে এসে ওকে জড়িয়ে ধরে। ওর বিভ্বল লাগে। মা বাবা আসবে কাল। আজ মীরা আর মায়ের এই বাজে কথা কাটাকাটির রেশ যে থাকবে বোঝাই, ভালোই বোঝে। আচ্ছা, এই বউ শাশুড়ির দ্বন্দ্বে জড়ানো দুজন মানুষ, যারা দুজনই তাদের সাথে সেই পুরুষটাকে ভালোবাসে দাবি করে, তারা কি বোঝে তাদের মধ্যকার দ্বন্দ্ব সেই পুরুষটাকে কতটা মানসিক যাতনায় রাখে? মীরা তাহলে কেমন ঘুরলে মা? ভালো আব্বু। আপনার শরীর কেমন এখন? জার্নিতে ক্লান্ত হয়ে গিয়েছেন? আমি ভালো মা। অসুস্থ তো তোমার মামুনি। এই তো ডাক্তার দেখালে মামুনি ঠিক হয়ে যাবেন। আমাকে মামুনি বলার দরকার নেই। কেমন অদ্ভুত লাগে শুনতে। আরে অদ্ভুত লাগার কি আছে? তোমাকে ভালোবেসে ডাকছে, তুমিও তো ওকে মামুনি বলো। বলতাম, ভুল। তাড়াতাড়ি শুধরে নেওয়া ভালো। মানে আসলেই ছেলের বউকে মামুনি না ডেকে এসব আহ্লাদে মানুষ বরং হাসাহাসি করে, আর বৌমা শাশুড়ির মাঝে যে আদব লেহাজ থাকার কথা, তাও হালকা হয়ে যায়। এসব তুমি বলছো হাবিবা? হ্যাঁ, আমি বলছি, ভুল কথা না। আমার শাশুড়িও বলতেন যে শাশুড়ি বউয়ের সম্পর্ক মা মেয়ের মতো হওয়া উচিত না। এতে সম্পর্কের আদব লেহাজ নষ্ট হয়। শাশুড়ি বউকে শাসন করতে পারে না, বউ শাশুড়ির কথা শোনে না। শাসন করার কথাও তো না মা। মা পর্যন্ত নিজের বাচ্চাকে শাসন করে, অপরের বাচ্চাকে না। এই সম্পর্কের বাইরে অন্যরা একজন আরেকজনকে শাসন করতে চাইলে তো সমস্যা। বউ শাশুড়ির কথায় ঠান্ডা যুদ্ধ বুঝতে পারেন জামান সাহেব। এতদিন নিজের স্ত্রীর কোনো সমস্যা ওনার চোখে পড়েনি। মাও বউ হিসেবে খুঁত খোঁজার চেষ্টাও করেননি অবশ্য। কিন্তু চিরায়ত বাঙালি বউ শাশুড়ি সম্পর্কে একে অপরের খুঁত না ধরে মনে হয় থাকতে পারে না। যা বুঝলেন। হাবিবা নাসরিন আর জামান সাহেব থাইল্যান্ড চলে এসেছেন। বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে ওনার জন্য ডাক্তারের সিরিয়াল দিয়েছে ফাহাদ। মায়ের কথা ও ব্যবহারের জন্য অবশ্যই মায়ের সাথে কথা বলবে, তবে এখানে না, দেশে ফিরে। সে পর্যন্ত মীরাকে একটু মানিয়ে নিতে অনুরোধ করে। বিদেশ বিভুঁয়ে বাবা মা এসেছেন ডাক্তার দেখাতে। সে সময় বিদেশের মাটিতে বসে পারিবারিক কুটকাচালি নিয়ে কথা বলতে কারো জন্য স্বস্তিদায়ক হওয়ার কথা না। মীরা ফাহাদের দিকে তাকিয়ে মেনে নিলেও তাদের আনন্দময় সময়গুলোতে এর প্রভাব ঠিকই পড়েছে। চাইলেও মীরা শাশুড়ির সাথে সহজ হতে পারছে না। শাশুড়িও সুযোগ পেলেই ছেলের অনুপস্থিতিতে স্বভাবসুলভ খোঁচা ঝাড়ি রেখেছেন। ডাক্তার দেখানো শেষে দেশে ফিরে আসে সবাই। মা বাবাকে নিয়ে ফাহাদ একদিন সাগর পাড়ে আর আরেকদিন শপিংয়ে গিয়েছিল। মীরা ইচ্ছে করেই সাথে যায়নি। হাবিবা নাসরিনের সাথে যেতে ইচ্ছে করছিল না। শুধু তাই নয়, সে না গেলেই শাশুড়ি বরং খুশি হবেন। তাই একদিন মাথা ব্যথা আর একদিন পেট ব্যথার অজুহাত করেছে। ফাহাদও জোর করেনি। দেশে ফিরেও যে মা ও স্ত্রীর সম্পর্ক সহজ হয়নি ভালোই বুঝতে পারছে। ওমরা করতে যেতে চেয়েছিল থাইল্যান্ড থেকে আসার পরপরই, কিন্তু কাগজপত্র ভিসার কাজ সব শেষ করার পর ডেট ঠিক হয় আরও 1.5 মাস পর। কিন্তু তখন ঈদের সময় হয়ে যায় বলে নিজেরাই আরও 1 মাস পিছিয়ে নেয়। মীরার জবের কোচিংয়ের ক্লাস টেস্ট, এখন শুধু মডেল টেস্ট হয়। সামনে একটা ব্যাংকের পরীক্ষায় রিটেন আছে। বাসায় যখন থাকে ময়নাকে নিয়ে কাজ দেখে। থাইল্যান্ড থেকে ফেরার পর এখন সাংসারিক দায়িত্ব সবকিছু থেকে অনেকটা অঘোষিত ছুটি নিয়ে নিয়েছেন শাশুড়ি। ওনার অসুস্থতার তেমন কিছু ধরা পড়েনি রেগুলার চেক আপে। ওজন আর কোলেস্টেরল একটু বেশি। খাবারের কিছু বিধিনিষেধ দিল ডাক্তার। নিয়মিত হাঁটতে হবে আর পরিমিত বিশ্রাম। প্রেশারও এখন নিয়ন্ত্রণে। তবু হাবিবা নাসরিন বিশ্রামের কথাটাই ধরে নিলেন। ওজন আর কোলেস্টেরল কমার জন্য খাদ্য তালিকা মানতে হবে, হাঁটতে হবে, সেসব মানার চেয়ে বিশ্রামের দিকে মন দিলেন। অবধারিতভাবে বাসার দায়িত্ব মীরার উপরে এসে পড়ে। যদিও ময়নাকে ডেকে কোনো বেলায় কি রান্না করা হবে, কিসের সাথে কি করতে হবে তা তিনিই বলে দেন।
মামনির খোলস ছেড়ে পুরোপুরি শাশুড়ি হয়ে গিয়েছেন তিনি। মীরাও ওনাকে ঘাটাচ্ছে না। ফাহাদ মায়ের সাথে দেশে ফেরার পর কথা বলবে বললেও নিজের ফার্মের কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে গেল যে সাইটেই থাকে লম্বা সময়। সত্যি এত ব্যস্ততা না টিপিক্যাল স্বামীর মতো মায়ের সাথে বিব্রতকর আলোচনাগুলো এড়াতে চাওয়ার জন্য এই ব্যস্ততা মীরা জানে না, জানতে চায়ও না। নিজের তরফ থেকেই মনে হলো এসব এড়িয়ে চলবে। পুরনো কথা তুলবে না যদি শাশুড়িও না তোলে। সাংসারিক কাজ, পড়ালেখার ভেতর পিরিয়ডের যে ডেট পার হয়ে গিয়েছে খবরই ছিল না। এই মাসের 1 তারিখে ছিল পিরিয়ডের ডেট, আর আজ 7 তারিখ। সকালে কাজের ফাঁকে পেট একটু চিনচিনে ব্যথা করলে মনে পড়ে পিরিয়ড হবে, তখন মনে পড়ে ডেট পার হয়ে গিয়েছে। কখনোই ওর পিরিয়ড অনিয়মিত ছিল না, তাই একটু সন্দেহ হয়। থাইল্যান্ডের দিনগুলোতে রোমান্সের সময় কিছু 19-20 তো হয়েছেই, যদিও এত তাড়াতাড়ি বাচ্চা নিতে চায় না, জবের জন্য পড়ছে। নিজেরাই এখনও নিজেদের সম্পর্কে বুঝে ওঠা কত বাকি, কিন্তু তখন বয়স আর উত্তেজনায় এসব তো মনে ছিল না। আজ অপেক্ষা করে দেখবে, পিরিয়ড না হলে টেস্ট করে দেখবে ভাবে, তার আগে ফাহাদকে কিছু বলবে না। প্রেগাস টেস্ট কিটে 2টো লাল দাগ দেখে এক অদ্ভুত অনুভূতি হয় মীরার, ভালো লাগা আর দুশ্চিন্তার সংমিশ্রণ। বিবাহিত জীবনে মা হওয়ার চেয়ে আনন্দের কিছু নেই, কিন্তু সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিনা তাই নিয়েও চিন্তা হচ্ছে। ফাহাদ এখন বাচ্চা চায় বা চায় না এ নিয়ে কিছু বলেনি, বলার কথাও না। এখনই তো এসব আলোচনা আসার মতো খুব বেশি দিন হয়ও নি। মুখে কি বলবে ভাবতে ভাবতে কিটের ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়। দেখতে চাই ছবি দেখে ফাহাদের কি অনুভূতি হয়। মীরা অস্থিরতা নিয়ে ফাহাদ কি বলে তার অপেক্ষায় আছে। বারবার মোবাইল চেক করছে যে ফাহাদ ফোন না দিক কিছু লিখল কিনা। ফাহাদ যে মেসেজ সিন করেছে তা দেখা যাচ্ছে, কিন্তু না কিছু বলছে, না ফোন করছে। মীরাও ফোন দিতে পারছে না। কি জানি, যদি ফাহাদ এখন বাচ্চা নিয়ে খুশি না থাকে, যদি বলে এখনই বাচ্চা চায় না, তাহলে কি মীরা না কী সব ভাবছে। যদিও পরিকল্পনা ছিল না, কিন্তু একটা প্রাণ দুনিয়ায় আসার পর কোনো বাহানায় তাকে শেষ করা যায় না। যতক্ষণ জানতো না যে সে প্রেগনেন্ট, ততক্ষণ মীরার কোনো উপসর্গই ছিল না। এত তাড়াতাড়ি কোনো উপসর্গ হয়ও না, অথচ এখন কেমন বমি বমি লাগছে, খেতে পারছে না। এটা যে অযথা দুশ্চিন্তা থেকে হয়েছে বুঝতে পারে মীরা। ময়না ডেকে বলে আজও যা পারে রেঁধে নিতে। মীরার শরীরটা ভালো না। ফাহাদ কাজের চাপে ব্যস্ত থাকায় হয়তো এই মুহূর্তে কিছু জানাচ্ছে না বলে মনকে মানালেও স্বস্তির থাকতে পারছিল না মীরা। শুয়েছিল রুমে, তাই অসময়ে কলিং বেল বাজলেও কানে নেয়নি। মীরা, শরীর খারাপ? হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে ফাহাদ। এ কি, কাঁদছিলে নাকি? না তো, তুমি এখন যে? নাক টানে মীরা। কাঁদছিলেই তো। কি হয়েছে? পেট ব্যথা করছে না তো? আমি তো তোমার মেসেজ দেখে ছুটে এলাম। তুমি কিছু বললে না মেসেজ দেখে, ফোনও দিলে না। আমি ভাবলাম, আরে আমি তো মেসেজ দেখে কি বলবো তাই বুঝতে পারছিলাম না। জানি না, আমার মনে হচ্ছিল এত তাড়াতাড়ি বেবির কথা শুনে তুমি খুশি না, হয়তো বিরক্ত। বিরক্ত? ছি, এ কি বলো? আমি সারপ্রাইজড হয়েছি সত্যি। এত তাড়াতাড়ি ভাবিনি এই সংবাদ পাবো। কত বড় দায়িত্ব। সবে তো বিয়ে করলাম। পরে মনে হলো, আরে এ তো ভালো খবর। আমি তো বাচ্চা ছেলে না যে সন্তানের দায়িত্ব নিতে পারবো না, বরং যথেষ্ট বয়স হয়েছে। সত্যি? অবশ্যই সত্যি মীরা। আমি বা তুমি, আমরা কেউ অপরিণত বয়সের না। আমাদের আর্থিক সঙ্গতি আছে। আমাদের সন্তান আগমনের সংবাদে খুশি না হওয়ার কোনো কারণ আছে বলো? কত মানুষ চেয়েও বাচ্চা পায় না, আমরা না চাইতেই পেলাম। ফাহাদ ধরেই নিয়েছিল নাতি বা নাতনির আগমনের কথা শুনে মা খুব খুশি হবে, যদিও মীরার মনে হচ্ছিল তিনি হবেন না। তিনি কেন জানি মীরাকেই এখন একদম সহ্য করতে পারেন না। যতই ফাহাদের সন্তান হোক, তিনি দেখবেন মীরার বাচ্চা হিসেবেই। যদিও এই কথাটা ফাহাদকে বললে ভুল বুঝবে, তাই ফাহাদ যখন মাকে জানায়নি কেন জিজ্ঞেস করে, মীরা বলে, আমার লজ্জা লাগে, এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে গেলাম, কি বলবো তুমি জানিও। আরে আম্মুকে গিয়ে আমি এসব কিভাবে বলবো?
তুমি বলে দিও, অনেক খুশি হবে। আচ্ছা, কিছুদিন গেলে এমনি বুঝবে, মুখে বলতে হবে না। মায়েরা এসব দ্রুত ধরতে পারে। তুমি বলো। তুমি নিজে বললে খুশি হবে, তোমাদের মধ্যকার মনোমালিন্যও কেটে যাবে। দেখো, আমি জানি তুমি আমার উপর চাপা রাগ নিয়ে আছো। আমি আম্মুর সাথে কথা বলিনি বলে। আমি কি করব? আম্মু সুস্থ না হলে এসব কথা কিভাবে তুলি? একটাই ছেলে আমি, আমার মানসিক দ্বন্দ্বটা বোঝো প্লিজ। আচ্ছা, আমি আমার আম্মুকে জানাবো। আমার মনে হয় এক বেআইন আরেক বেআইনকে জানালে ভালো হয়। আমারও তো একটা অস্বস্তি বোধ আছে। অসময়ে ফাহাদের আগমন, হাতে ফুল নিয়ে বউয়ের কাছে যাওয়া, সকাল থেকে মীরার শরীর খারাপ, সব কিছু মিলিয়ে হাবিবা নাসরিনের 2-2 4 মেলাতে সমস্যা হয় না। এত তাড়াতাড়ি মীরা বাচ্চা কেন নিয়েছে ঠিক বুঝেছেন। ফাহাদ মায়ের দিকে আলাদা করে নজর দিচ্ছে, বউয়ের প্রভাব থেকে সরে গিয়ে নিজের কাজে বেশি মনোযোগী হচ্ছে। বাসার দায়িত্ব মীরার উপর চলে এসেছে, এসব মীরার সহ্য হবে কেন? বিয়ের পর থেকেই মীরা চেষ্টা করছে ওনাকে আগ্রাহ্য করে নিজের মতো চলতে, এমনকি ওনার হাজব্যান্ডকেও নিজের দিকে করেছেন। নিজের বিবাহিত জীবনে নিজের মতো চলতে কত দীর্ঘ সময় সংগ্রাম করেছেন, সেখানে মীরা আসতে না আসতে সব মন মতো পাচ্ছে। মন চাইলে পড়ার অজুহাতে বাইরে যাচ্ছে, ফাহাদকে নিয়ে ঘুরতে যাচ্ছে। কোনো অনুমতির তোয়াক্কা নেই, তাতেও হয়নি। এত দ্রুত বাচ্চা নিচ্ছে যেন ফাহাদ নিজের বাচ্চার উছিলেই মীরার আরও নিয়ন্ত্রণে চলে যায়। একটাই তো ছেলে ওনার, এত তাড়াতাড়ি ছেলেকে দূরে করে ফেলবে কিভাবে সহ্য করে মা? মীরার মা বাবা তাই যখন মিষ্টি নিয়ে দেখা করতে আসেন, অসুস্থতার অজুহাতে সেখানে বেশিক্ষণ বসেননি হাবিবা নাসরিন। শুধু বললেন, মীরা না কোচিং করছে, চাকরির পরীক্ষা দেবে, কেরিয়ার করবে, তো এত তারা কি বাচ্চা ছিল বাচ্চার? না, সংসারের দায়িত্ব এড়াতে একটা বাহানা করেছিলে। আমি অসুস্থ হওয়ার আগে এসব কিছু মীরার উপর চাপায়ও নি। এখন আর পড়াও লাগবে না, দায়িত্ব নিতে হবে না। মীরা ফাহাদের দিকে তাকায়। এমন কেন বলছো আম্মু? সবই হবে। বাচ্চা নিয়ে মানুষ পড়ালেখা করে, আর বাচ্চা হতে 9 মাসের বিষয়। আমি কি বললাম? কথার কথা বললাম। আচ্ছা, আপনারা সবাই নাস্তা করেন, আমার শরীরটা ভালো না। আমার জন্য দোয়া রাখবেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে নিজের সংসারের কাজ নিজেই যেন বুঝে নিতে পারি, কারো বিরক্তির কারণ না হই। আমাকে এখনো বোঝাবে কিছু? আমার কিছু বোঝার দরকার নেই। যদি সম্ভব হয় আম্মাকে বুঝিও যে আমাকে পছন্দ করার প্রয়োজন নেই, কিন্তু বাচ্চাটা তো শুধু আমার না, তোমার বংশ, তার প্রতি ক্ষুব্ধ হতে না। আমি সাংসারিক দায়িত্ব কিছুই বাচ্চার জন্য অবহেলা করব না। ফাহাদ আর ব্যাখ্যা না দিয়ে শুধু শক্ত করে মীরাকে জড়িয়ে ধরে। বাবু আমাদের দুজনের, কেউ খুশি হলে ভালো, খুশি না হলেও ভালো। আমি তুমি খুশি হলেই কি যথেষ্ট না? চলো এখন। কোথায়? একটা সেলিব্রেশন দরকার না? আজ ভ্যালেন্টাইন ডে, বিয়ের পর আমাদের প্রথম ভ্যালেন্টাইন। তুমি এত বড় একটা গিফট দিলে আমাকে, আমি কিছু দেব না? আজ আমরা বাইরে কাপল ডিনার করব, খুব ভালো একটা রেস্টুরেন্টে বুকিং করেছি। মায়ের ডাক্তারের সিরিয়াল আছে, ড্রাইভার আছে, আব্বু সাথে যাবে, কথা হয়েছে আব্বুর সাথে। খুব সুন্দর একটা সন্ধ্যা কাটায় মীরা আর ফাহাদ। এখনও খাবারে অরুচি বমি ভাব আসেনি বলে মীরা এনজয় করে। সিমটমগুলো শুরু হলে কেমন লাগবে তাই ভাবছে। ওর বান্ধবীরা বলেছে মর্নিং সিকনেস সবচেয়ে কষ্টদায়ী। মীরা চেষ্টা করবে যতটা সম্ভব স্বাভাবিক থাকতে, অসুস্থতাকে না হলে ঢং বলে মিষ্টি খোঁচা দেওয়ার সুযোগ শাশুড়িকে দিতে চায় না। ফাহাদ যদিও মীরাকে কিছু বলেনি, কিন্তু তার মনে মনে আশা ঠিকই ছিল যে মা অবশ্যই সময়ের সাথে স্বাভাবিকভাবে ওদের খুশিতে শরিক হবে। কিন্তু যত দিন পার হচ্ছে বাড়ির গুমোট আবহাওয়া আরও গুমোট হতে থাকে। মীরার বমি, শরীর খারাপ, এসব কিছুই শুরু হয়েছে। চাইলেও সকালে উঠে দাঁড়াতে পারে না, সময় লাগে ধাতস্থ হতে। বাসায় নাস্তা করতেই হবে এমন কোনো কথা নেই। ময়নার হাতে খাবার খেতেও সমস্যা নেই ফাহাদ বা জামান সাহেবের। নাস্তা তো আগেও ময়নাই মূলত করত, কিন্তু এখন মীরা উঠতে পারে না বলেই যেন হাবিবা নাসরিন নতুন করে সব কিছু নিয়ে মাতামাতি করছেন। নিজেই ভোরে উঠে নাস্তা করছেন। মীরা একটু পর গেলেও তিনি নিজেই করার চেষ্টা করেন। ময়নাকে অন্য কাজে লাগান। ফাহাদ আরেকজন বুয়া রাখতে চাই, তাতেও রাজি নন।
আবার এরপর অসুস্থতার কথা বলে রেস্ট পান না বলে কান্নাকাটি করেন। একই অবস্থা মীরারও, অভিমান, কান্না, অভিযোগ। ফাহাদ বাবার সাথে পরামর্শ করেও সমাধান বের করতে পারে না। মীরাকে ওদের বাসায় গিয়ে কিছুদিন থাকতে বলেছিল ফাহাদ। তাতে মীরার উত্তর ছিল, তুমি মাকে কিছু বলতে পারো না, ওনার অন্যায় আচরণ দেখো না। বরাবরের মতো সমাধান হলো আমাকে বাবার বাড়ি পাঠানো। বাহ। বাবার ফোন পেয়ে তড়িঘড়ি করে বাসায় আসে ফাহাদ। এই সময়টা হরমোনাল ইমব্যালেন্সের জন্য মীরারও মনমেজাজ তিরিকি হয়ে থাকে। ইদানিং সেও আর চুপ থাকে না। শাশুড়ির মিষ্টি খোঁচার জবাবগুলো রুক্ষ হয়েই বের হয়। আজ কথায় কথায় কথা কাটাকাটি বেড়ে গেল। মীরা মাছ মুরগির গন্ধ সহ্য করতে পারছে না। কোনো একটা ভর্তা হলে খেতে পারে। ময়নাকে বলেছিল অন্তত আলু হলেও একটা ভর্তা করতে। ওর জবের পরীক্ষার রিটেন হয়ে গিয়েছে। ভাইবার জন্য শরীর ভালো লাগলে টুকটাক পড়ে। জব হলে হবে, না হলে নাই। তবু প্রস্তুতি খারাপ নিতে চায় না। খেতে বসে দেখে মুরগির ভুনা, ঢেঁড়স ভাজি, করলা চিংড়ি দিয়ে রান্না। ডালও নেই। মীরা তিনটির একটিও খেতে পারবে না। জামান সাহেবও বলেন যে মীরা কি খাবে সে অনুযায়ী একটা তরকারি কেন অন্তত করলো না। মীরা শাশুড়িকে কিছুই বলে না, কিন্তু ময়নার উপর রাগ ঝাড়তেই হাবিবা নাসরিনের খোঁচা চলে আসে। তোমার শরীর খারাপ, বাসার কিছু খোঁজ করো না ভালো, কিন্তু কি খাবা সেটা তো মুখ ফুটে বলতে পারো। সেবা করার জন্য আমি আর ময়না তো আছিই। আমি ময়নাকে বলেছি, আলু ছিল না ভাবি। আলু না থাকলে মুরগি, করলা এসবে আলু দিলে কিভাবে? যা ছিল সেগুলো তরকারিতে দিতে কইল খালাম্মা। এখন কার কথা শুনুন, আপনার না খালাম্মার? তোর ভুল হয়েছে ময়না। তুই আমাকে বললি না কেন মীরার অর্ডার কী ছিল? আমি কি তাহলে ভর্তা না করে মুরগিতে আলু দেওয়ার সাহস করতাম? মামনি, তুমি অন্তত পড়ালেখার নাটক আর মোবাইল টেপা বাদ দিয়ে আমাকে 1 মিনিট সময় দিয়ে বলতে পারতা। যারা নিজেরা পড়ালেখা করেনি তারা অন্যের পড়ালেখার নাটকই ভাবে। আমার অবাক লাগে আপনি নাকি নিজেকে সংস্কৃতিমনা পরিচয় দেন, নারী সংগঠন করেন, লেখালেখি করেন, অথচ আপনার সাথে অশিক্ষিত মূর্খ মহিলাদের পার্থক্য হলো তারা বিষাক্ত কথা বিশ্রী করে বলে, আপনি বিষাক্ত কথাগুলো শুদ্ধ ভাষায় মিষ্টি করে বলেন। সেখান থেকে কাটাকাটি এত বাড়ল যে জামান সাহেব ফাহাদকে ডাকতে বাধ্য হন। ফাহাদ এসে দেখে মীরার রাগে ভয়ঙ্কর করে চিৎকার করছে আর মা কান্নাকাটি। ফাহাদকে দেখেই মীরার খারাপ ব্যবহারে নালিশ করতে থাকেন হাবিবা নাসরিন, কিন্তু ফাহাদ মীরার দিকে এগিয়ে যায়। কেমন কাঁপছে মীরা, এখন কথাও জড়িয়ে যাচ্ছে যেন। মীরার প্রেশার অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। জ্ঞান হারানোর আগে তীব্র মাথা ব্যথা, ঝাপসা দৃষ্টি এবং পেট ব্যথার অনুভূতিগুলোর কথা মনে আছে মীরার। ডাক্তার বলেছে প্রেশার অনেক বাড়াই খিঁচুনির মতো হয়েছে, যাকে প্রিয়াক্লামশিয়া বলে। আমি আমাদের বাসায় যাব ফাহাদ, আমি আর নিতে পারছি না, আমাকে মাফ করো। তোমার মায়ের সাথে রাগ দেখানোর জন্য মাফ, বেয়াদবি করার জন্য মাফ। মীরা, আমার বাচ্চার জীবন ভিক্ষা দিলেন আল্লাহ। আবার এমন চাপ হলে আমি নিতে পারবো না, আমি বাসায় যাব। তুমি আগেই যখন বলেছিলে তখনই চলে যাওয়া উচিত ছিল। আচ্ছা প্লিজ কেঁদো না, তোমার শরীর খুব খারাপ, প্লিজ। দরজায় শব্দ হওয়া মাত্র হাবিবা নাসরিন গিয়ে শুয়ে পড়েন। জামান সাহেব ওনার সাথে রাগ করে কথা বলছে না, তাতে ওনার অবশ্য কিছু আসে যায় না। ফাহাদ মাকে ভুল না বুঝলেই হলো। ফাহাদ রুমে ঢোকে। আম্মু, উঠে বসেন হাবিবা নাসরিন। কি অবস্থা, বাবু ভালো আছে? আছে। টেনশনে আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমি রোজা মান্যত করেছি, কাল রোজা রাখবো। মীরা নিজের রাগে নিজের বাচ্চাও শেষ করবে। কে কাকে শেষ করবে জানি না আম্মু, কিন্তু আমি শেষ হয়ে যাব এতটুকু বুঝতে পারছি। আমাকে দেখে তোমার মায়া হয় আম্মু? এসব কি কথা? সত্যি বলি, আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত কারো কিছু হবে না, কিন্তু এই মানসিক চাপে স্ট্রোক করে না হলে হার্ট অ্যাটাক করে আমি মারা যাব। আমাকে বউ বাচ্চা নিয়ে বাঁচতে দাও আম্মু, বাচ্চাটাকে আমি দেখতে চাই প্লিজ। তাহলে আমি তোমাকে শেষ করে ফেলছি? তোমাদের দ্বন্দ্ব। তোমার মীরাকে মামনি বানানোর দরকার ছিল না, না মীরার তোমাকে মা।
দুজন দুজনকে স্বাভাবিক বউ শাশুড়ি হিসেবে গ্রহণ করলেই তো সহজ হতো। আর এই চেষ্টাটা তুমি করতে পারতে না? তুমি আমার দোষী দেখবা। তোমার বাবা কোনোদিন তোমার দাদির বিরুদ্ধে কথা বলেনি। আজীবন তোমার দাদি আমাকে ছোট করেছে। আচ্ছা যাও, মীরার দোষ। এখন এই দোষী মেয়েটা আমার বউ, সামনে বাচ্চার মা হবে। দোষী হলেও আমার ওকে বাঁচাতে হবে, তাই আমি চাই না ও ওখানে থাকুক। এখনও থাকলে তোমার বউ বাচ্চা মারা যাবে। আচ্ছা থাকুক, ও ওর মায়ের বাসায়, আমি তো মানা করিনি। কিন্তু তুমি আমার ছেলে, তুমি শ্বশুরবাড়ি গিয়ে ওঠার কথা ভেবো না। মাঝে মাঝে দেখে আসবা, আর মীরার মন বদলালে ফিরে আসবে। আম্মু, আমি মীরাকে নিয়ে আলাদা বাসায় উঠব। তুমি অসুস্থতা, একাকিত্ব, মাতৃত্ব কোনো কিছুর দোহাই দিয়ে আটকাবে না প্লিজ। আমি নিয়মিত এসে তোমাদের দেখে যাব। এই বাসার কাছেই বাসা নেব। প্লিজ আম্মু। জামান সাহেব দরজায় এসে দাঁড়ান। তোমার এত অনুনয় করতে হবে না ফাহাদ। বউকে নিয়ে আলাদা সংসার তুমি করতেই পারো, এটা অপরাধ না। কিছু লাগলে জানিও। তোমার আম্মু কিছু বলে আটকালে আমি যেদিকে দু চোখ যাই চলে যাব। তুমি এত কঠোর হলে আমার সাথে? একবারও ভাবলে না আমি ছেলে ছাড়া কিভাবে থাকবো? যেভাবে অন্য মায়েরা মেয়েকে বিয়ে দিয়ে থাকে, মেয়েকে পরের বাড়ি পাঠিয়ে তারা মারা যায় না, ছেলের মা বাবা কেন মারা যাবে? বয়স সবারই হয়। যেভাবে মীরার মা বাবা মেয়েকে দূরে বিয়ে দিয়ে আছেন, আমরাও থাকবো। আর ফাহাদ 2 বিল্ডিং পরই বাসা নিচ্ছে, যখন ডাকবে চলে আসবে। আমার অপরাধটা কি? আমার ছেলেকে সবাই মিলে দূর করলে যেদিন সত্যি নিজের অপরাধটা কি বুঝতে বা শুধরাবে, আমি কথা দিলাম আমি নিজে ফাহাদ আর মীরাকে অনুরোধ করে নিয়ে আসব। ততদিন পর্যন্ত এমনই থাক। বন্ধুরা, আজকের গল্পের নাম মামনি। এটি ছিল গল্পের শেষ অংশ। লিখেছেন রুকসাত।